ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে ইয়ে করতে পারেন না। কেন, আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? মানি না, এটা আমাকে ধোকা দেওয়া হয়েছে। কিসের ধোকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে? মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব? দেখেন, এটা না দেখালে হয় না। আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো। আচ্ছা। বলেই সুমাইয়াকে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া বলে উঠল, এইভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে। তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপ কিস করে বসে। আমি পুরাই অবাক হয়ে গেলাম। সব কিছু গোলাটে লাগছে, তাই তো। চলেন। দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই পিছন থেকে কেউ নাম ধরে ডাক দিল। ওই, তোমার নাম হোসাইন না? পিছনে তাকিয়ে দেখি একজন পুলিশ আমাকে ডাকতেছে। তাই আমি কিছুটা অবাক হলাম। কিছু বলার আগে পুলিশটা আবার বলে উঠল, হোসাইন, তোমাকে ম্যাডাম ডাকতেছে, যাও গিয়ে ওনার সাথে দেখা করে এসো। কে ম্যাডাম? আর আমাকে ডাকবে কেন? আমি কি করেছি? আমি কি জানি, ম্যাডাম তোমাকে ডেকেছে তাই নিয়ে যেতে আসলাম। কোনো অন্যায় করিনি, তাহলে আমি যাব কেন? তুমি যাবে নাকি হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব? হ্যান্ডকাপ? ওর কথা শুনে আমার সব হাওয়া বেরিয়ে গেল। তাই নিচু করে জিজ্ঞেস করলাম, আপনার ম্যাডাম কোথায়? ওই যে গাড়িতে বসে আছে, যাও গিয়ে দেখা করো, আমার কাজ আছে, আমি গেলাম। আমি আল্লাহকে ডাকতে ডাকতে হেঁটে হেঁটে গাড়ির কাছে গেলাম। গ্লাস উঠানো, তাই গ্লাসে হালকা করে নক করলাম। নক করার পর গ্লাস খুলে দিল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আস্তে আস্তে মাথা তুলে আমি চমকে গেলাম। গাড়ির ভিতরে একটা পরী বসে আছে। দেখতে মাশাআল্লাহ, বয়সে আমার থেকেও ছোট হবে, তবে জান্নাতি হুর সে। মেয়েটাকে দেখা মাত্রই আমি হ্যাং হয়ে গেলাম। আর পুলিশ ইউনিফর্মটাও মেয়েটাকে আরো বেশি সুন্দর লাগছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল ওর গালের কাছে ছোট্ট তিলটা। মুখের দিকে তাকিয়ে আমি এসব ভাবতেছিলাম আর মেয়েটাকে দেখতেছিলাম। তখনই ম্যাডাম আমাকে ডাক দিল। হ্যালো মিস্টার। আমার ওনার ডাক দেওয়ার দিকে খেয়াল নেই। আমি একভাবে মেয়েটাকে দেখতে লাগলাম। এবার হালকা করে ধাক্কা দিয়ে বললেন, ওই যে মিস্টার, হ্যালো। ম্যাডামের হাত গায়ে লাগতেই আমার পুরো শরীরে কারেন্ট ছেয়ে গেল। আমি কেঁপে উঠলাম। তারপর আমি টুক করে ওনার বেসটা থেকে নামটা দেখে নিলাম, সুমাইয়া। আর ওনার কাঁধের স্টারগুলো দেখে বুঝতে পারলাম মেয়েটা ভালো পদে আছে। আপনি ঠিক আছেন তো? জি বলেন ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? হুম। কেন ম্যাডাম? গাড়িতে ওঠো, তারপর বলতেছি। আমি গাড়িতে উঠতে যাব কেন? আমি এখানেই ঠিক আছি। আপনি বলেন কি বলবেন। যা বলছি তাই করো, না হলে গাড়ির পেছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। পুলিশের মুখে এমন কথা শুনলে কার ভয় না লাগবে বলেন। গাড়ি টেনে নিয়ে যাওয়ার চেয়ে গাড়িতে বসে যাওয়াই ভালো। তাই আর কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। ম্যাডাম বলেন না আমার কি দোষ? সময় হলে সব বলবো, এখন চুপচাপ বসে থাকো। বলেই সুমাইয়া গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। আমিও চুপ করে বসে রইলাম। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি, চলেন এটাও দিয়ে নেই। যেতে যেতে, আমার নাম আনোয়ার হুসাইন, সবাই হুসাইন বলেই ডাকে। বাড়ির ছোট সাহেব আমি। এবার অনার্স লাস্ট ইয়ারের ছেলে আমি। সবাই বলে আমি নাকি হালকা সহজ সরল, কিন্তু আমার কেন জানি মনে হয় না। দেখতে আমিও খারাপ না, শুধু একটু সরল আর কি। পরিবারের লোক থাকি আমরা 6 জন। আমি, আব্বু আম্মু, বড় ভাইয়া, ভাবি আর আপু। হ্যাপি ফ্যামিলি। আসলে আমার ছোট হলো আমার বোন, কিন্তু বাড়ির ছোট সাহেব হওয়ার জন্য আমি ছোট বোনটাকে সবসময় আপু বলে ডাকি। আর সেও আমাকে নাম ধরে ডাকে। এক কথায় আমি ওর ছোট। আপুর বিয়ে হয়েছে কয়েকদিন হলো। দুলাভাই ব্যবসার কাজে দেশের বাহিরেই বেশি থাকে, আর আপু একলা থাকতে হয়, কারণ দুলাভাইয়ের আব্বু আম্মু কেউই নেই। তাই আপু ওই বাসাতে একটা থাকতে হয় বলে আমাদের এখানে চলে আসে। ভাইয়া তো আগে বিয়ে করে ফেলেছে। এখন বাসার সবাই পাগল হয়ে গেছে ছোট সাহেবকে বিয়ে করাবে, যেটাতে আমার মত 1%ও নেই। চলুন গল্পে ফিরি। পুলিশ স্টেশনে এসে গাড়ি থামালো। তারপর দুজনেই গাড়ি থেকে নামলাম। আসো আমার সাথে। বলেই ভিতরে চলে গেল। আমি ওনার পিছনে পিছনে ওনার কেবিনে গেলাম। ম্যাডাম, এবার তো বলেন আমাকে নিয়ে আসলেন কেন? প্রেম করতে নিয়ে আসছি। কি? বেশি কথা না বলে এদিকে আসো। কেন? আমি আপনাকে কি প্রশ্ন করতে বলেছি? যা বলছি তা করেন।
কি আর করার, আইনের লোক, তাই এগিয়ে গেলাম ওনার কাছে। এই তো গুড বয়, এবার মুখটা এদিকে এগিয়ে নিয়ে আসো। কেন? আরেকবার প্রশ্ন করলে লক আপে ঢুকিয়ে দেবো বলে দিলাম। তাই আর কথা না বলে চুপ করে মুখটা ওনার কাছে নিয়ে গেলাম। এবার হা করে জোরে শ্বাস ফেলো। সুমাইয়ার কথা মতো শ্বাস ফেললাম। সুমাইয়া কিছুক্ষণ কি যেন ভেবে বলল। সবই ঠিক আছে। আমি কিছুই বুঝতে পারতেছি না আমাকে দিয়ে কি করাচ্ছে আর কেনই বা করাচ্ছে। আচ্ছা, আপনি বাসায় যান না কেন? সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে যাব কেন? আর আপনি এটা বলেন যে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন। এটা বলার পর সুমাইয়া ওর রুমে থাকা সিসি ক্যামেরায় তাকালো, তারপর আমাকে ইশারা করলো সেদিকে তাকানোর জন্য। তাকিয়ে দেখি আম্মু আর আপু গেট দিয়ে ভিতরে আসতেছে। এতক্ষণে সব ক্লিয়ার হলো আমার কাছে। আম্মু কি আমার নামের কমপ্লেন করেছে? আপনি নাকি বাসা থেকে পালিয়েছেন, তারপর থেকে আপনার মোবাইলও নাকি বন্ধ। কাহিনী কি? এমনি। তখনই আম্মু আর আপু কেবিনে ঢুকলো আর আমার দিকে চোখ দিয়ে ঘুরতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আম্মু সুমাইয়াকে কি যেন ইশারা করলো, তারপর সুমাইয়া আমাকে বলল, আপনি একটু বাইরে যান তো। ঠিক আছে, তবে ম্যাডাম আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। কি কথা? কানটা একটু এদিকে নিয়ে আসেন। বলেন। আমার আপু আর আম্মুর একটাও কথাও শুনবেন না, ওনারা একটু পাগল, তাই যা বলবে তা শুনবেন আর ভুলে যাবেন। আস্তে করে কানের কাছে বললাম। ওইসব আপনি গেলেন বাহিরে? যাচ্ছি, তবে যা বললাম তা যেন মনে থাকে। বলেই বাহিরে চলে আসলাম। আধ ঘন্টা পরে আবার ভিতর থেকে আপু আসলো। ওই শাশুর তোরে ভিতরে ডাকতেছে, আই। বলেই আবার চলে গেল ভিতরে। আমি ভিতরে গেলাম। আম্মু আর আপুর মুখে হাসি রেখা ফুটে আছে, তার মানে আমার কপালে খারাপ আছে। তখনই সুমাইয়া বলে উঠল, আপনি বাসা থেকে পালিয়েছেন কেন? পালাইনি তো, আর আমি বাসা থেকেই পালাতে যাব কেন? সত্যি কথা বলেন, না হলে লকআপে ঢুকিয়ে দেব। আসলে এই যে আমার বাসায় দুজন হিটলার থাকে, মানে এরা দুজন, এরা আমাকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে, তাই আমি ওই বাসায় যাই না আর কি। বিয়ে করে ফেলেন, সমস্যা কোথায়? ও ম্যাডাম হ্যালো, আমি এখন স্টুডেন্ট। তো কি হয়েছে? লেখাপড়ার সাথে বিয়ের কি সম্পর্ক? মানে আমি আমার ভবিষ্যৎ তৈরি না করে বিয়ে করব না। ও, তার আপনার ফ্রেন্ডরাও কি সবাই এখনো আনম্যারিড? না, আমি আর একজন বাদে সবাই ম্যারিড। ওরাও কি লেখাপড়া করে নাকি সবাই বিজনেস করে? সবাই স্টাডি করে। আর আপনি এত সব জিজ্ঞাসা করতেছেন কেন? আপনার ফ্রেন্ডরা যদি লেখাপড়া করে বিয়ে করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? এবার নিজের কথায় নিজেই প্যাচে পড়ে গেলাম। এখন কি বলবো ভেবেই পাচ্ছি না। ওরা সবাই লাভ ম্যারেজ করেছে, আর আমি কি ওদের মতো নাকি? ও, ভালো কথা। তা আপনিও কি কাউকে পছন্দ করেন নাকি? না, আমি প্রেম টেম বিশ্বাস করি না। ও, তাহলে তো ভালোই। হুম। আন্টি, আমি কি কমপ্লেন তুলে নেব নাকি ওনাকে জেলে ঢুকিয়ে দেব, কোনটা? এটা ও জেনে কি করবে? মানে? তুই যদি বিয়ে করতে রাজি হোস তাহলে কমপ্লেন তুলে নিব, না হলে আমরা দুজন চলে যাব আর তোকে ওইখানে ঢুকিয়ে রাখবে। তো এখন তুই ডিসিশন নে যে কি করবি। আম্মু, এটা কিন্তু ঠিক না, তোমরা কিন্তু আমাকে জোর করছো। আমরা কি চলে যাব? শালার চিপাই ফেলে আমাকে টর্চার করছে। সমস্যা নাই, আমারও সময় আসবে, তখন আমিও দেখে নেব। এসব ভাবছিলাম, তখনই আম্মু আবার বলে উঠল, কি রে, আমরা কি চলে যাব? রাজি, তবে আমাকে 1 মাস সময় দিতে হবে, তারপর আমি বিয়ে নিয়ে কথা বলবো। কি বলেন আন্টি? ওর পরে আবার মনে থাকবে না। নিজের ছেলেকে বিশ্বাস করে না এমন মা আমি জীবনে দেখিনি। আমি শয়তানকে বিশ্বাস করতে চাই না কেন? এমনভাবে কথা বলছো, তুমি আমার সৎমা, আর সৎমাও তো এইভাবে ছেলের সাথে আচরণ করে না, তুমি যেভাবে করছো। ম্যাডাম, ওরে লকআপেই রাখেন কয়েকদিন, তাহলে ওর মাথাটা ঠিক হয়ে যাবে। ওই সবাই চুপ করেন। আর হুসাইন 1 মাস সময় দিলাম, এরপর বিয়ে করে ফেলবে, না হলে ওই যে ওই রুমটা দেখছো? একটা রুমের দিকে ইশারা করলো। তাকিয়ে দেখি রুমের দরজার উপরে লেখা টোটো। এটা দেখে গলাটা শুকিয়ে গেল। এমনিতে ছোটবেলা থেকে পুলিশকে অনেক ভয় পায়, তার উপরে আবার এসব ভয় দেখাচ্ছে, কেমনটা না লাগে বলেন? তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা। আমার মনে হয় না ও কথা রাখবে। চিন্তা করো না, আমি 1 মাস পরে খবর নেব। আর এর মাঝে যদি উল্টাপাল্টা করে তাহলে একটা কল করবেন, তাহলে দেখবেন 10 মিনিটের ভেতর আমি চলে আসব। ওকে, তাহলে তো আর সমস্যাই নেই, তাহলে এখন আসি। আপু আর আম্মু উঠে চলে গেল। আমি সুমাইয়াকে শেষবারের মতো একবার দেখে নিলাম আর বিদায় নিয়ে নিলাম। ম্যাডাম আসি।
চলে আসতে লাগলাম। তখন কি মনে করে যেন আবার পিছনে ঘুরে বলে উঠলাম, ম্যাডাম আপনি পুলিশ না হলে না আমার জন্য অনেক ভালো হতো। কেন? না এমনি বলি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। আম্মু আর আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। এসেই রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে ভাবি রুমের দরজায় নক করলো। কি হলো, আমার ছোট সাহেব রাগ করেছে নাকি? ও ভাবি আসো। কি হলো, রাগ নাকি সবার উপরে? না শুধু আপু আর আম্মুর উপর রাগ করেছি। দেখো না ওরা আমাকে থানায় নিয়ে পুলিশের সামনে বিয়ে করাতে রাজি করালো। এটা কি ঠিক বলো? না, এটা তো কেউ একদমই ঠিক করেনি। চিন্তা করো না, আমি দেখতেছি। ভাবি তুমি ছাড়া কেউ আমাকে একদমই বোঝে না। তুমি তো আমার কলিজা। পাম দিতে হবে না। এখন বলো, দুপুরে কিছু খেয়েছো? খেয়েছি। এখন কিছু খাবে? না এখন ঘুমাবো, তুমি সোজা হয়ে বসো। আচ্ছা। বলেই ভাবি সোজা হয়ে বসলো। আমি ভাবির কোলে শুয়ে গেলাম। আমি প্রায়ই ভাবির কোলে মাথা রেখে ঘুমাই, তাই এটা নতুন করে ভাবিকে বলতে হয় না। বাসায় আমি একমাত্র ভাবির কথাই শুনি, আর কারো কথা আমার কানে যায় না। ভাবির কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, তখনই ভাইয়া বলে উঠলো, নীলা তুমি এখানে কি করছো? যাও রুমে যাও। ও ঘুমিয়ে যাক, তারপর আমি না হয় রুমে চলে যাব। এই ধামড়া, তোর শরম করে না আমার বউয়ের কোলে ঘুমাতে? শরমটা আমার একটু কমই। আর তুমি যাও তো এখান থেকে। ভাবি আর দেবরের প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না? আমার বউয়ের কোলে আমি ছাড়া কেউ শুতে পারবে না, এক কথা শেষ। তাহলে আমি কার কোলে ঘুমাবো? কেন, বিয়ে করে বউ নিয়ে আয়, তারপর তার কোলে ঘুমাবি, তোকে কেউ না করবে না। ভাবি তুমি কিছু বলবে নাকি আমি আবার চলে যাব? ওই তুমি যাও তো, আমি আসতেছি। আর একটাও কথা বলবে না, ছোট সাহেব না হলে আমার পালাবে। রায় দিয়ে মাথায় তুলতেছো তুমি, তাইও এমন হচ্ছে। আর ওকে তো এবার বিয়ে করিয়েই ছাড়বো। তুমি যাও তো। যাচ্ছি। বলেই ভাইয়া চলে গেল। আমি আবার শুয়ে গেলাম ভাবির কোলে। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ঘুমিয়ে গেলাম। দুদিন পর হাবিবা কল আসলো। রিসিভ করতে ঝাড়ি মারলো। ওই কুত্তা, তুই কই রে? বাসায় কেন? আজকে আমার বার্থডে আর তুই এখনো বাসায়? সরি রে, ভুলে গেছি। আর এত প্যারা থাকলে কোনো কিছু মনে থাকে নাকি? কেন, কি হয়েছে? অনেক বড় কাহিনী, সন্ধ্যা এসে বলবো। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু তুই শিওর আসবি তো? নাকি আবার সন্ধ্যায় ফোন দিয়ে বলবি সরি আসতে পারবো না রে? তুই ফোন রাখবি, না হলে মোবাইলের ভিতর দিয়ে গিয়ে মারবো তোকে। আচ্ছা ভালো থাকিস, আর সন্ধ্যায় দেখা হচ্ছে। সি ইউ, বাই। বলেই ফোনটা কেটে দিল। সন্ধ্যায় রেডি হয়ে চলে গেলাম বার্থডেতে। হাবিবাকে উইশ করে চলে গেলাম সব বন্ধুদের কাছে। সবাই একসাথে হওয়ায় শুরু করে দিলাম আড্ডা। সবাই গল্প করছিলাম। তখনই কেউ আমার কাঁধে হাত রাখলো। পিছনে ঘুরতেই আমি চমকে গেলাম, কারণ কাঁধে আর কেউ না, সুমাইয়া হাত রেখেছে। হয়ে দাঁড়িয়ে গেলাম। তা হিরো, কি খবর আপনার? ম্যাডাম আমি কিছু করিনি। তা এখানে কেন? আর হাবিবা তোমার কি লাগে? হাবিবা আমার কিছুই লাগে না, বিশ্বাস করেন। আমি আসি এখন। বলেই কেটে পড়তে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না। সুমাইয়া আবারও ডাক দিয়ে ফেললো। ওই, আমি আপনাকে যেতে বলেছি? জি না ম্যাডাম, বলেন কি বলবেন। তা এখানে কি বাসা থেকে পালিয়ে এসেছো নাকি? না ম্যাডাম, আমি আর ওই রকম করবো না। ভালো। তা কেমন চলতেছে আপনার দিনকাল? ভালো। ম্যাডাম একটা কথা বলবো? বলেন। জোরে পেয়েছে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসবো। শিওর। বলা মাত্রই সেখান থেকে গায়েব হয়ে গেলাম, কারণ এখানে থাকলেই বিপদ। কিন্তু ও এখানে আসার কারণ কি? হাবিবা বলতে পারবে, তাই হাবিবার কাছে গেলাম। হাবিবা এখানে পুলিশ কেন রে? তোকে নিয়ে যেতে এসেছে। কি? আরে ওর নাম সুমাইয়া, আমার কাজিন, পুলিশে চাকরি করে, পুলিশ অফিসার। বার্থডেতে ইনভাইট করেছি, সময় নেই তাই ইউনিফর্ম নিয়ে চলে এসেছে। হো তাই বল। তো তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু না, এমনি। আচ্ছা দাঁড়া, তোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওই না। কেন, কি হয়েছে? কিছু না, তবে এখন পরিচয় করানোর কোনো দরকার নেই। ধুর, ও কোনো সময় চলে যায়, তার কোনো সিকিউরিটি নেই। দাঁড়া, আমি পরিচয়টা করিয়ে দিচ্ছি। বলেই হাবিবা সুমাইয়াকে ডাক দিল। সুমাইয়া, ওই সুমাইয়া। সুমাইয়া আমাদের দিকে ঘুরে তাকালো। সুমাইয়া একটু এদিকে আয় তো। সুমাইয়া এদিকে আসতেছে আর আমি হাত দিয়ে মুখটা ঢাকতে লাগলাম। সুমাইয়া আমাদের কাছে চলে আসলো। সুমাইয়া নে, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। শিওর। হোসাইন, ও হলো সুমাইয়া, আমার কাজিন। হাই।
হ্যালো। আর সুমাইয়া, ও হলো হোসেন, আমার কাছে পৃথিবীর সব থেকে বড় ছ্যাঁচড়া ছেলে। তাই নাকি? পরিবেশ ঠান্ডা করার জন্য একটা মরা হাসি দিলাম আর হাবিবাকে বললাম, প্লিজ হাবিবা, ইজ্জতের ফালুদা বানাইস না। হাবিবা অবাক হয়ে আমার দিকে তাকালো, কি যেন একটা ভাবলো, তারপর বলে উঠলো, তুই কাল সকালে আমার সাথে দেখা করবি পার্কে, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আর শুন না হোসেন, এই এলাকায় যদি তোর কোনো সমস্যা হয় তাহলে তুই সুমাইয়াকে বলিস, ও সব ঠিক করে দেবে। আচ্ছা। শালার হাসবো না কাঁদবো এটাই বুঝতেছি না। যে শান্তিতে থাকা লাইফটার 12টা বাজাচ্ছে, তার কাছেই নাকি গিয়ে কমপ্লেন করতাম, তার উপর আবার ফ্রেন্ডের কাজিন। তেরি তো হোয়াট লাগ গেই হুসাইন, তোরা শান্তিতে থাকা হলো না। কিরে, তুই কি বিড়বিড় করছিস? দেখ, ওনার মনে হয় অসুবিধা হচ্ছে এখানে থাকতে। কিরে, কোনো সমস্যা? আসলে একটা কাজ ফেলে এসেছি। হিল পরা জুতোগুলো মানিয়েছে না আমায়? হাবিবা চোখগুলো লাল লাল করে কথাগুলো বলল। বুঝে গেলাম এই কথাটা আরেকবার বললে মার ছাড়া কপালে আর কিছুই জুটবে না, তাই চুপ থাকাই ভালো। থাক, যেতে হবে না। এই তো, গুড বয়। হুম। আচ্ছা তোরা কথা বল, আমি এখন আসছি। এখন আরো রাগ উঠতেছে হাবিবার উপর, বাঘের মুখে ফেলে দিয়েছে আমাকে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আপনি যে ছ্যাচরা তা তো আগে জানতাম না। আরে হাবিবা সব সময় এমনভাবে আমারে সম্মান দেয়। ও তাই নাকি? তা হাবিবাকে কি ভালোবাসেন? কি? তুমি কি হাবিবাকে ভালোবাসো? ওই হাবিবা আমার বেস্ট ফ্রেন্ড, আর ওই যে রেড কোট পরা ছেলেটা ওর বয়ফ্রেন্ড, বুঝলেন? আর আপনি কি সবাইকে সন্দেহ করেন নাকি? পুলিশের কাজই সন্দেহ করা। তা ঠিক, তবে বলে রাখি আপনাকে, সব সম্পর্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় না, কিছু সম্পর্কে বেস্ট ফ্রেন্ডও থাকে, বুঝছেন? হুম। আমি যদি এখন সবার সামনে জড়িয়ে ধরি না, ওর বয়ফ্রেন্ডও কিছুই মনে করবে না, ও যে হাসতেছে না এটাও থামবে না। সো সবাইকে সন্দেহ করবেন না। ঠিক আছে, তা একটু আগে তো বলেছিলেন হাবিবাকে আপনি চিনেনই না, আর এখন জড়িয়ে ধরলেও রাগ করবে না, এমন ভালো বন্ধুত্ব হয়ে গেল। বাহ, কি সুন্দর। শালার জায়গা মতো চিপাই ফেলাইছে। এত সব মনে থাকে কিভাবে মেয়েটার? যা কিছু একটা বলে কথাটা কাটিয়ে দেই। আসলে তখন মজা করে বলেছিলাম। ও, আপনি মজাও করতে পারেন? কিছু না বলে একটা শুকনো হাসি দিলাম মাত্র। তা ড্রিঙ্কস করেন? মাঝে মাঝে। তাহলে চলেন কয়েক গ্লাস মেরে আসি। আপনি পুলিশ হইয়াও ড্রিঙ্কস করেন? অভ্যাস না, তবে খুশি সময় মিস করি না। ও তো চলেন এখন গিয়ে একটু মজা নিয়ে নিই। ম্যাডাম, আপনি যান, আমি কেক কাটার পর মজা নিতে যাব। ওকে, তাহলে আমিও তখনই যাব। তারপর হাবিবা কেক কাটার জন্য দাঁড়ালো। আমি আর সুমাইয়া মানে পুলিশ ম্যাডাম বাম পাশে আর ওর বয়ফ্রেন্ড ডান পাশে দাঁড়িয়ে। তখনই ওর বাবা হঠাৎ ওর বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেয় ওর বয়ফ্রেন্ডের সাথে। সবাই অবাক হয়ে গেল। হাবিবাও জানতো না এই ব্যাপারে, তাই ও খুশিতে লাফিয়ে উঠল। এইসব দেখে আপনার বিয়ে করতে মন চায় না? আমার বয়স হয় নাই, তাই এসব ফিলিংস ভিতরে কাজ করে না। সুমাইয়া লাল চোখ দেখিয়ে বলল, বয়স এই 1 মাসের ভেতরে হবে, আর তা না হলে 14 শিকের ভিতরে উল্টিয়ে 4 দিক থেকে লাঠি দিয়ে পিটিয়ে বয়স বাড়াবো। দেখেন, এভাবে ভয় দেখানো বন্ধ করুন। ভয়টা 1 মাস পরে সত্যি না হয়ে যায়। আমি হতেও দিব না, তার আগে বিয়ে করে বাচ্চা বানিয়ে ফেলবো। গুড। ওরে আল্লাহ, তুমি আমারে বাঁচাও, না হলে আমি এসব প্যারাই মরে যাব। ড্রিঙ্কস করবেন? চলেন। বলেই দুজন চলে আসলাম ড্রিঙ্কস করতে। ড্রিঙ্কস করার পর সুমাইয়ার কিছুটা বেশি নেশা হয়ে যায়। ও ঠিকভাবে হাঁটতেও পারতেছে না, কি করব কিছুই বুঝতেছি না। উপায় না পেয়ে শেষে হাবিবাকে ডাক দিলাম। ওর খুশি আজকে দেখে কে। কি রে, ডাকলি কেন? প্রেম করব তাই ডাকছি। কি হয়েছে বল? তোর কাজিন দেখ ড্রিঙ্কস করে কি অবস্থা। এখন নে, তুই সামলা তোর কাজিনকে। আরে ও তো ড্রিঙ্কস করে না, তাহলে আজকে করতে গেল কেন? আমি কি জানি। পাশে এত সুন্দর ছেলে থাকলে বিষ খেয়ে নেওয়াটাই কোনো বড় ব্যাপার না। হাতটা চুলকাচ্ছে আমার কয়েকদিন ধরে, মারি না কাউকে। বুঝছি। শোন না, তুই একটু সুমাইয়াকে বাসায় নামিয়ে দিয়ে যা না প্লিজ। আরে আমি ওর বাসা চিনি না। শোন, ওর বাসা হলো নামিয়ে দিয়ে চলে যাবে, ব্যাস। তোর কারণে সবসময় সমস্যায় পড়ি আমি। কিস লাগবো? থু থু, আগে দাঁত ব্রাশ করা শেখ। তাহলে যা, ওকে বাসায় পৌঁছে দে, তারপর আবার আসিস। আর আসবোই না পেতনি তোর এখানে। সুমাইয়ারে বইলা বেঁধে নিয়ে আসবো, ছ্যাঁচড়া। যা এখন। হাবিবা মুখ বেঁকিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি সুমাইয়ার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, চেহারা তো কোনো হিরোইন থেকে কম না,
কিন্তু আচরণ পুরাই ভিলেনদের মতো। ওর কারণে আমাকে এত ঝামেলায় পড়তে হচ্ছে। ওই যে ম্যাডাম, চলেন বাসায় ছেড়ে দিয়ে আসি আপনাকে। না, আমি যাব না, আপনিই যান। নেশায় কথাগুলো ঠিকভাবে বলতে পারতেছে না। চলেন, পার্টি শেষ, আর আমিও বাসায় যাব, আপনার লিফট লাগবে। চলেন বাসায় চলে যাই। বলে উঠতে গিয়ে আবার বসে গেল। তাই উঠিয়ে ধরে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। তারপর সুমাইয়ার বলা জায়গায় রওনা দিলাম। গাড়ি চালাচ্ছিলাম আর ওর মুখটা দেখতেছিলাম। গ্লাসটা ছেদ করে আসা চাঁদের আলোটা ওর মুখে পড়তেছে, আর ওর মুখটা আরো বেশি মায়াবী লাগতেছে। কি এমন হয় আমার সাথে একটু হেসে কথা বললে? না, যখনই দেখবে তখনই ভয় দেখাবে। পরীর মতে সুন্দর মেয়ের আচরণ এমন হলে চলে বলেন তো? শালার ক্রাশ খেয়ে রাখছি আপনার উপর, কিন্তু আপনাকে দেখলেই এখন ভয় লাগে। একটু হাসি দিলে কত সুন্দর লাগতো। না থাক, হাসি দেওয়ার দরকার নেই, কারণ ওনার হাসি দেখে আবার পাগল না হয়ে যায়। এসব ভাবতে ভাবতে চলে আসলাম হাবিবার বলার ঠিকানায়। তারপর ওনাকে গাড়ি থেকে নামিয়ে বাসার দরজায় এসে থামলাম। দরজায় তো তালা লাগানো, ভিতরে কেউ নেই নাকি? 2-3 বার কলিং বেল চাপার পরেও কোনো সারা শব্দ নেই। তাই আবার হাবিবাকে ফোন করলাম। হ্যালো, বল। ওই রুমে তো তালা লাগানো, আর বাসায় কেউ নেই কেন? আরে ওর আব্বু আম্মু দেশের বাইরে থাকে, আর ও বাসায় একলা থাকে, আর ওর চাবি ওর বুক পকেটে আছে। দেখ। কি? ও মাদার তেরেসা, তো ভাব নিয়ে তাড়াতাড়ি ওর রুমে রেখে বেরিয়ে আয়, নইলে এত সুন্দরী মেয়ে একা রুমে পেয়ে তোর আবার নিয়ত খারাপ হতে পারে। আরে ওইখানে হাত দিব কিভাবে? ভাবনা নিয়ে তাড়াতাড়ি আয়। বলেই ফোনটা কেটে দিল। এখন কি করব বুঝতেছি না, তাই সুমাইয়াকে বললাম, সুমাইয়া রুমের চাবিটা কোথায়? সুমাইয়া নেশায় কিছু বুঝতেছেও না, তাও হাত দিয়ে চাবিটা বের করে দিল। একটা শ্বাস নিলাম বড় করে, তারপর রুমে গিয়ে সুমাইয়াকে বিছানায় শুইয়ে দিলাম। তারপর যখনই আসতে যাব তখনই সুমাইয়া পিছন থেকে বলে উঠল, ওই, আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাব। আজকের রাতটা এখানেই থাকেন, সকালে চলে যায়েন। কি? আপনার সাথে আমি থাকবো? পাগল হলেন নাকি আপনি? যা বলছি তা করেন, না হলে অনেক খারাপ হবে বলে দিলাম। হলে হবে, তাও আমি থাকতে পারবো না, আপনি থাকেন, আমি গেলাম। বলেই তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম দরজা লাগিয়ে। তারপর বাহিরে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে তারপর বাসায় চলে আসলাম। কয়েকটা দিন কেটে গেল, সুমাইয়ার সাথে আর দেখা হয়নি। শুধু রয়ে গেল আম্মু, আপু আর ভাইয়া বিয়ে করার জন্য প্যারা দেওয়াটা। একদিন রাতে বন্ধুদের সাথে হসপিটালের সামনে বসে বসে সিগারেট খাচ্ছিলাম। তখনই হঠাৎ একটা গাড়ি এসে সামনে থামলো। হঠাৎ করে এভাবে থামাতে কিছুটা অবাক হয়ে গেলাম। তাও ঠাই দাঁড়িয়েছিলাম কে এভাবে ব্রেক করেছে তা দেখার জন্য। গাড়ির গ্লাসটা নামানোর সাথে সাথেই আমার সব বন্ধুগুলো পালিয়ে গেল। আমি সামনে তাকাতেই আটকে উঠলাম, কারণ এটা আর কেউ না, সুমাইয়া গাড়িতে বসে আছে। কি হিরো, কি করছিলেন? আড্ডা দিচ্ছিলাম। আর কি খাচ্ছিলেন? সিগারেট। ওই বোর্ডটায় কি লেখা দেখেন তো। তাকিয়ে দেখি লেখা নো স্মোক প্লিজ। বুঝতে পেরে গেলাম আজকে কপালে শনি লেগে গেছে, আর বাঁচতে পারবো না। শালার ওরও কি এখনই আসতে হলো? কপালটাই ফাটা, না হলে এভাবে ফাঁসতে হয় নাকি? কার মুখ দেখে উঠেছিলাম আজকে? হোয়াট লাগ গেই মেরি। এসব ভাবতেছিলাম তখনই সুমাইয়া বলে উঠলো, তা গাড়িতে কি নিজের ইচ্ছায় উঠবেন নাকি হাতে পায়ে বেঁধে উঠাবো? উঠতেছি, আজকে কপালে শনি লেগে গেছে। এই তো গুড বয়। গাড়িতে উঠে বসে গেলাম, কারণ পালালে বাসা থেকে তুলে আনবে, যা ডেঞ্জারাস মেয়ে। আপনি সবসময় এত ভুল করেন কেন? ভুল বেশি করি না, আর যখনই করি তখনই আপনি এসে হাজির হয়ে যান। ও তাই নাকি? হুম। হাবিবার বার্থডে পার্টি থেকে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, আর যেন নো স্মোকিং জায়গায় স্মোকিং করতে না দেখি। মনে থাকবে, পরের বার দেখলে মার্ডার কেসে ফাঁসিয়ে দিব বলে দিলাম। এত কিন্তু অন্যায়, আপনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করতেছেন। সেটা আমিও জানি। তা এটা বলেন, 1 মাস শেষ হতে তো মাত্র 8 দিন বাকি, তারপর কি বিয়ে করবেন নাকি জেলে যাবেন, কোনটা? মেয়ে দেখতেছে, পছন্দ হলে বিয়ে করে ফেলবো। ভালো। আমাকে নামিয়ে দেন, আমি চলে যাই। আরে বসেন, আমিও তো বাসায় যাব। একটা ছোট্ট কাজ আছে, সেটা শেষ করে আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। ঠিক আছে, তবে পিছনে আরেকটা পুলিশের গাড়ি কেন? বললাম না, ছোট্ট একটা কাজে যাচ্ছি। ও, বলেই চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়া গাড়িটা নিয়ে একটা নিষিদ্ধ জায়গায় দাঁড় করালো, মানে যেখানে কেউ যাওয়া আসা করে না। হেডলাইটগুলো বন্ধ করে দিল। কেমন যেন চারদিক নীরব হয়ে গেল। আমার হালকা হালকা ভয় করতে লাগলো। এখানে গাড়ি থামিয়ে রাখলেন কেন? একজনকে ধরবো বলে এসেছি। কাকে? একটা ড্রাগ ডিলারকে ধরবো। যদি পালিয়ে যায় বা না আসে? আসবে, আর যদি পালিয়ে যেতে চায় তাহলে এনকাউন্টার করার অর্ডার আছে।
ও তাহলে তো ভালোই। কিছুক্ষণ বসে থাকার পর একজন লোক একটা লাইট নিয়ে সেখানে আসলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরও একটা লোক আসলো। তারপরে সুমাইয়া হঠাৎ করে হেডলাইটগুলো অন করে দিল আর চারদিক থেকে পুলিশ ওদের ঘিরে ফেলে। সুমাইয়া হাতে বন্দুক নিয়ে গাড়ি থেকে নামলো। ওরা তো পালিয়ে যেতে চাইলো, কিন্তু সুমাইয়া পালানোর আগে একজনকে গুলি করে দেয়। তারপর বাকি সবাই ঝাঁঝরা করে ফেলে ওদের দুজনকে। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখি আমি গাড়িতেই বসে আছি। পাশে সুমাইয়া পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে আর অ্যাম্বুলেন্স এসে লাশগুলোকে গাড়িতে উঠাচ্ছে। ম্যাডাম, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন প্লিজ। দেব, কিন্তু আপনি অজ্ঞান হলেন কিভাবে? আপনারা কি মানুষ? এভাবে লোকগুলোকে বেড়ে ফেললেন? ও বুঝছি, চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি সেই ঘটনাগুলো ভাবতেই শরীর শিউরে ওঠে। কিভাবে মারলো লোকগুলোকে? সিগারেট খাবেন? না, আমাকে বাসায় দিয়ে আসেন। আরে ওইগুলো সমাজকে ধ্বংস করার মেশিন, তাই এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই বলে এভাবে মারবেন? বাদ দেন এইসব, নেন সিগারেট খান। আপনি সিগারেটও খান? না, একজনের থেকে নিয়ে এসেছি। কেন? কারণ যারা সিগারেট খায় তাদের জন্য এটা মাথা ঠান্ডা করা বা চিন্তা মুক্ত করার প্রধান ওষুধ। মানুষের সম্পর্কে ভালো আইডিয়াই তো আপনার। পুলিশওয়ালা এমনই হয়। হুম। তা কেমন মেয়ে পছন্দ আপনার? সহজ সরল টাইপের মেয়ে। ও তাহলে তো ভালোই। তা পুলিশ মেয়েকে কেমন লাগে আপনার? মানে? পুলিশে চাকরি করে এমন মেয়েকে বিয়ে করে নেন, ঘর এবং বাহিরে আর কোনো সমস্যা থাকবে না। থাক, এমন শান্তির আমার দরকার নেই যা অন্যের কাদার কারণ হয়। আপনারাই খুশি থাকেন মানুষ মেনে। তাহলে তো কিছুই বলার নেই। তারপর আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। আমি থ্যাঙ্কস না দিয়ে ভিতরে চলে গেলাম। 3 দিন পর ভাবির কোলে শুয়েছিলাম, তখনই আম্মা একটা খাম নিয়ে রুমে আসলো। বৌমা, এই ধামাকাকে তুমি আবার তোমার কোলে শুতে দিয়েছো? আম্মা, আপনিও শুরু করে দিলেন? আচ্ছা, এসব বাদ। তা যা বলার জন্য আমি এসেছিলাম। বলো, কি বলতে চাও? নে, এখানে কয়েকটা মেয়ের ছবি আছে। এখান থেকে কাকে পছন্দ হয় দেখে বল তাড়াতাড়ি। দাও। বলেই খামটা হাতে নিলাম। তারপর আমি আর ভাবি একটা একটা করে মেয়ের ছবি দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবি দেখে শোয়া থেকে লাফিয়ে উঠলাম। কি হলো? এভাবে লাফিয়ে উঠলি কেন? ওর ছবি এইখানে কেন? কার ছবি? কার আবার? ওই গুন্ডি পুলিশ অফিসার সুমাইয়ার। মেয়েদের লিস্টে ওর নামও আছে? পছন্দ হলে বল, না হলে আরো ছবি আছে, দেখ ওইগুলো। ওই ছবিটা আলাদা করে উল্টে রেখে দিলাম। তার 4-5টা ছবির পরে একটা ছবি পছন্দ হয়েছে, তাই সেটাকে ভাবির হাতে ধরিয়ে দিয়ে বললাম, তোমার সতীন। শয়তান একটা, এটাকে পছন্দ হয়েছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আম্মু ছবিটা হাতে নিয়ে চলে গেল। আমি আবার ভাবির কোলে শুয়ে গেলাম। সন্ধ্যায় আম্মু আমাকে জানিয়ে দিয়ে গেল 7 দিন পর আমার বিয়ে। আর একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে গেল। খুলে দেখি একটা নাম্বার আর ছোট্ট করে লেখা পাত্রীর নাম্বার। পাত্রীর নাম সুম্মা। আমি ফিক করে হেসে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে ভাবি আর আমি ছাদে গেলাম। তারপর সেই নাম্বারটায় কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে কল রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে মেলি কণ্ঠ, আপনি কি সুম্মা? আপনি কে? আমি হুসাইন। ও, আপনি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা কি করছেন এখন? ভাবিরে নিয়ে ছাদে আসছে হাওয়া খাইতে। ভালো। আপনি কি জানেন আপনাদের দুজনে নাকি বিয়ে ঠিক করেছে? তা আপনার বয়ফ্রেন্ড নেই? না, রিলেশন আমি পছন্দ করি না। ও ভালো। তা আপনার গার্লফ্রেন্ড নেই? না, আমারও আপনার মতোই অভ্যাস, বিশ্বাস করি না রিলেশনটাকে। ও ভালো। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? আসলে আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল, আমার স্বামীকে আমি প্রথমবার সামনাসামনি বাসর ঘরেই দেখব। তার আগে কথা বলবো ঠিকই, কিন্তু দেখা করতে পারবো না। তাই আমি চাই আপনি স্বপ্নটা পূরণ করতে সাহায্য করবেন। অবশ্যই। কপাল ভালো, স্বপ্ন ছিল বাসর ঘরে একেবারে দেখা করবে। যদি স্বপ্ন দেখতো সারা জীবন কুমারী থাকবে তাহলে তো আমার হোয়াট লেগে যেত। যাক, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিয়েছে। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। কি বলবো, দেখা করবে? তোমার সতীনের স্বপ্ন, সে নাকি তোমার দেবরকে একেবারে বাসর ঘরেই দেখবে। তাই নাকি? তাহলে তো ভালোই। ছবি দেখে বিয়ে করতে হবে, তাও ভালো। ওই পুলিশের পিছা তো ছুটবে। সেটা দেখা যাবে পরে। এখন চলো, রাত হয়ে গেছে, নিচে যাই। আরে আসলাম তো মাত্র, এখনো তো রোমান্সই করিনি। শয়তান, আয় নিচে যাই।
তারপর আবার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। 7টা দিন কেটে গেল। শালার মেয়েটাও কম ছেঁচড়া না, দেখা করলো না একবারও, জাস্ট কথা বলে দিনগুলো পার করে দিল। তবে বাসর ঘরে দেখা হওয়ার মাঝেও ফিলটাই আলাদা। এটা নিয়ে আমিও কিছুটা উত্তেজিত ছিলাম, তাই আর দেখা করতে বলিনি। সবাই মিলে আমাকে বিয়ে পড়িয়ে দিল। রাত 12টা বাজে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। তখনই পিছন থেকে ভাবি ডাক দিল। কি ছোট সাহেব, বউকে দেখবেন না? আমি তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললাম, কারণ আকাশের দিকে তাকিয়ে সেই হারিয়ে যাওয়া বইমানটার কথা মনে পড়লো আজকে। এতক্ষণ ভাবতেছিলাম আমার জীবনে গার্লফ্রেন্ড নেই কেন। ছিল, তবে সেটা হারিয়ে গেছে অনেক আগেই। বইমান ছিল সে, অভিনয় করেছিল আমার সাথে ভালোবাসার, তারপর বিয়ে করে নেয় অন্য কাউকে। আমাকে জানায়নি পর্যন্ত এখনো। আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম ওর বিয়ের খবরটা। তারপর থেকে আর ওকে একবারও মনে করিনি। আর বিশ্বাস উঠে গিয়েছিল রিলেশনের উপর থেকে, তাই আর কখনো রিলেশনে যাইনি। যদি সেটাও হারিয়ে যায়, পুরোনো কথা বাদ দিয়ে চলেন গল্পে ফিরি। কি হলো ছোট সাহেব, যাও নিচে যাও, বউ তো অপেক্ষা করতেছে। যাচ্ছি। ভাবি কিছু টিপস দাও না, কিভাবে কি করতে হয়? চিপস দেওয়া লাগবে না, যখন তার চোখের দিকে তাকাবে তখনই সবকিছু বুঝে যাবে। ভাইয়া ওকে সব বুঝে গিয়েছিল। যাও এখন। ঠেলে নিচে পাঠিয়ে দিল। কিছুটা আবেগ নিয়ে ভিতরে গেলাম। দরজা লাগিয়ে বেডের কাছে যেতেই সোম্মা উঠে এসে আমাকে সালাম করলো। আমি ওকে দাঁড় করালাম। অনেক লম্বা ঘুমটা দেওয়া, তাই মুখটা দেখতে পাচ্ছিলাম না। ওর ঘুমটা তুলতেই আমি ছিটকে দুহাত পিছনে চলে গেলাম। কি দেখলাম এটা আমি নিজের চোখগুলো বিশ্বাস হচ্ছে না। ভুল দেখেছি ভেবে আবার গেলাম ওর মুখটা দেখতে। আবারও আটকে উঠলাম। যেখানে সোম্মা থাকার কথা সেখানে সুমাইয়া কিভাবে আসলো? ম্যাডাম, আপনি এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো সোম্মা থাকার কথা, সেখানে আপনি কি করতেছেন? আমার ফুল নেমটা কি জানেন? না, কি? সুমাইয়া আক্তার সুম্মা। ইন্নালিল্লাহ। তাহলে আপনি কি সোম্মা? আমি আপনার বউ। ওরে আল্লাহ, আমারে উঠাইয়া নাও। সোমাইয়া কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি এই বিয়ে মানি না। মানে আমাকে ধোকা দেওয়া হয়েছে, তাই আমি এই বিয়ে মানি না। চুপ। আর একটা কথা বললে এটা দেখেছেন, গুলি করে খুলি উড়িয়ে দিব। ওরে আল্লাহ, আপনি এখানেও বন্দুক নিয়ে এসেছেন? আপনি যে সহজে মেনে নেওয়ার ছেলে না সেটা আমি জানি, তাই আপনাকে রাজি করানোর ডোজ নিয়ে এসেছি। দেখেন, এসব দেখিয়ে আমাকে লাভ নেই। আমি এসব ভয় পাই না। ও, তাহলে তো একটা গুলি আপনার পায়ে করলেই হবে। সো রেডি হন গুলি খাওয়ার জন্য। ওই না 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 না, প্লিজ গুলি চালাবেন না। আমি মেনে নিয়েছি বিয়েটা, কিন্তু আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। কেন? আমি কাল সকালে আম্মুর সাথে আগে কথা বলে নেই, তারপর ভাববো। কি বলবেন আম্মুকে? সেটা আপনাকে বলতে যাব কেন? আচ্ছা, বলা লাগবে না। এখন আমাকে একটু আদর করেন। বললাম না, আগে আম্মুর সাথে বোঝাপড়া শেষ করে নেই, তারপর সব ভাববো। দিবেন নাকি আমি জোর করে আদায় করে ছাড়বো? ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে ইয়ে করতে পারেন না। কেন? আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? আমি মানি না, এটা আমাকে ধোকা দেওয়া হয়েছে। কিসের ধোকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব। দেখেন, এটা না দেখালে হয় না। আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো। আচ্ছা। বলেই সুমাইয়াকে কোলে নিয়ে খাটে শুইয়ে দিলাম। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া বলে উঠল, এইভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলে আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে। বলেই মাথাটা নিচু করলাম। তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপ কিস করে বসে। আমি পুরোই অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ ললিপপ খেয়ে ছেড়ে দিল। তারপর দুজনেই হাঁপাতে লাগলাম। কি মজা পেয়েছো? শ্বাস নিতে কষ্ট হচ্ছে ম্যাডাম এখন। ওই কে আপনার ম্যাডাম? আপনি এত বড় অফিসার, তাহলে আপনাকে কি বলে ডাকবো? এই সন্ধ্যাবেলায় না আমাদের বিয়ে হলো, তাহলে আমি এখন আপনার কি লাগি? বউ। তাহলে আজ থেকে আমাকে নাম ধরে ডাকবেন। না, আমি পারবো না। আর আপনি আমার কোল থেকে উঠেন। ওই, আপনাকে বললাম আদর করতে, আপনি থেমে গেলেন কেন? আমি ঘুমাবো, প্লিজ আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাই। কেউ গায়ে লাগলে আমার ঘুম হয় না। ওই অভ্যাসটা পাল্টাতে হবে আজ থেকে।
নিন এখন শুয়ে পড়ুন। না, আমি এখন ঘুমাবো না। একটু আগে না বললেন ঘুমাবেন? এখন বলছি ঘুমাবো না। ওকে, তাহলে আমাকে কোলে নিয়ে ছাদে চলেন। আমি ছাদেও যাব না। ওই যা বলছি করেন, আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে যান। নিয়ে যাচ্ছি বলেই কোলে তুলে নিলাম। তারপর একতলা বেয়ে উপরে নিয়ে গেলাম, সোজা ছাদে নিয়ে নামালাম। শোনেন, আমি আপনাকে যা যা বলবো আপনি তা তা করবেন। মনে থাকবে নাকি আবার সেই ডোজ বের করতে হবে? না, বলেন কি করতে হবে আমাকে? প্রথমে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেন। কি? বললাম না কোনো কথা বলবেন না, যা বলবো শুধু তাই করবেন। ঠিক আছে বলেই নিজের ইচ্ছার বিরুদ্ধে সুমাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। মাঝে যথেষ্ট ফাঁকা রাখলাম। ওই আপনাকে জড়িয়ে ধরতে বলছি, আপনি মাঝখানে এত ফাঁকা রাখলেন কেন? ভালো করে জড়িয়ে ধরেন আর ফাঁকা জায়গাটা ভরাট করেন। বলে একেবারে নিচের বাহুতে বেঁধে নিলাম সুমাইয়াকে। ওই আপনার মাথাটা আমার কাঁধে রাখেন তো। কেন? রাখতে বসি রাখেন, আর এমন ভাবে রাখবেন যেন আপনার শ্বাসটা আমার ঘাড়ে পড়ে। আপনার শ্বাসটা যেন আমাকে আবেগের ছোঁয়ায় ভরিয়ে দেয়, শিহরিত করে তুলবে আমাকে, বুঝছেন? বলে ওর কথা মতো ওর ঘাড়ে মাথা রাখলাম। আমার ফেলে প্রত্যেকটা শ্বাসে যেন ফেপে উঠতেছে সুমাইয়া, আর ও আমার ঘাড়ের উপর মাথা রাখলো। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? না। কেন ভয় পান আমাকে? হুম। আমি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? কিছুই উত্তর দিলাম না। তারপরও কিছু না বলে শুধু শহরটাকে দেখতে লাগলো আর মিটিমিটি হাসতে লাগলো। আসলে নিজের ক্রাশকে বিয়ে করেছি, তার উপরে আবার এত সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছি। যতই ভয় পাই না কেন, মনের কোণে আবেগ ঠিকই খেলে যাচ্ছিল। এইভাবে অনেকক্ষণ ওকে জড়িয়ে ধরে রাখার পর হঠাৎ সুমাইয়া আমাকে বলে উঠল, ওই আমাকে কোলে নেন। আবার কোলে নিতে হবে কেন? অনেক রাত হয়ে গেছে, তাই রুমে চলে যাব। তো চলেন, কোলে নিতে হবে কেন? আমি যেভাবে এসেছিলাম সেইভাবেই যাব। তো বেশি কথা না বলে কোলে নেন তাড়াতাড়ি। বলেই আবার কোলে তুলে নিলাম। তারপর কোলে করে রুমে এনে নামালাম। কত কেজি আপনি? কেন? আপনার আনার সময় মনে হলো 80 কেজি বস্তা নিয়ে এসেছি, তাই জিজ্ঞেস করলাম যে আপনি কত কেজি। কি বললেন আপনি? আমি 80 কেজি বস্তা? না, তার চেয়ে একটু বেশিও তো হতে পারেন। ওই আপনি আর একটা কথা বললে খারাপ হয়ে যাবে বলে দিলাম। ওকে বলে চুপ হয়ে গেলাম। সুমাইয়া বেশি হলে 50 কেজি হবে। জ্বালানোর জন্য এটা বললাম। এতদিন আমাকে জ্বালিয়েছেন, এখন আমি আপনাকে জ্বালাবো। যাই হোক, নিজের ক্রাশকে বউ হিসেবে পেয়েছি, এর থেকে বেশি আর কি হতে পারে। এখন সময় দল বদলে আমার তরফে এসেছে, তাই জ্বালিয়ে ছাড়বো আপনাকে। এসব ভাবতেছিলাম, তখনই সুমাইয়া বলে উঠল, কি ঘুমাবেন না? ঘুমাবো। তাহলে শুয়ে পড়ুন না কেন? ঘুমাবো একটু পরে। আমি তো এখন ঘুমাবো। তো ঘুমান না করেছে কে? আমার বালিশটা নাকি একটু পরে ঘুমাবে, তাহলে আমাকেও একটু পরেই ঘুমাতে হবে, তাই না? মানে? ওই এত মানে মানে না করে এদিকে এসে শুয়ে পড়েন তো, আমার খুব ঘুম পাচ্ছে। চুপচাপ শুয়ে থাকেন, ঘুমাতে হবে না। আমি ঘুমাবো আর আপনি আমাকে চেয়ে চেয়ে দেখবেন। কোনো কথা না বলে চুপচাপ শুয়ে রইলাম। সুমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ দুজনে চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ করে সুমাইয়া বলে উঠল, আচ্ছা, আমরা কয়টা বেবি নিব? কোনো কথা না বলে ঘুমানোর ভান ধরে শুয়ে রইলাম। কি হলো বলেন না কেন? তাও কিছুই না বলে শুয়ে রইলাম। সুমাইয়া তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে গেছি। শয়তানটা ঘুমিয়ে গেছে। আজকে সারা রাত ভেবেছিলাম গল্প করে কাটিয়ে দেব, কিন্তু মহারাজ ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। যাক, ঘুমিয়ে গেছে, আমি আর জেগে থেকে কি করব? আমিও ঘুমিয়ে যাই, কাল সকালে শয়তানটাকে দেখে নেব। এখন ঘুমাই। এটা বলেই সুমাইয়া আমার গালে একটা চুমু দিয়ে আবার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। তাই আমিও চোখ না খুলে মিটিমিটি হেসে ঘুমিয়ে গেলাম। মেয়েটার পাগলামি দেখে হাসি পেল, তাও হাসলাম না, মনে মনে হেসে নিলাম কতক্ষণ। আজান দিতেই কেন জানি ঘুমটা ভেঙে গেল তাড়াতাড়ি। চোখ খুলে ডান বাম দিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ শরীরের উপর একটা ভারী বস্তুর টের পেলাম। তাকিয়ে দেখি সুমাইয়া আমার উপরে উঠে শুয়ে আছে। ওর ফেলা গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে পড়তেছে, আর আলাদা একটা অনুভূতি মনের ভিতরে জাগতেছিল। আমি কেন জানি শিউরে উঠতেছিলাম, তাও নিজেকে সামলাচ্ছিলাম। ওর চুলগুলো খুলে গিয়ে ওর মুখের উপরে পড়ে আছে, তাই সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতেছিলাম। তখনই সুমাইয়া হঠাৎ চোখ খুলে তাকিয়ে যায়। আমি অবাক হয়ে যাই এটা দেখে। কি হলো হিরো, বউকে আদর করতেছেন নাকি? আরে না, আপনার চুলগুলো খোলা ছিল, তাই সেগুলোকে গুছিয়ে দিচ্ছিলাম। ও, তা আমার শাড়িটাও তো অগোছালো, সেটা গুছিয়ে দিবেন নাকি?
ধুর, কি বলতেছেন আপনি? কি বলতেছি মানে? বউকে আদর করবেন সেটা মুখে বলতে পারেন না, লুকিয়ে লুকিয়ে আদর করতে লজ্জা করে না? আদর করলাম কখন আপনাকে? আপনি জানেন সকালে ঘুম থেকে উঠে বউয়ের চুল গুছিয়ে দেওয়া কিন্তু রোম্যান্সের একটা অংশ। ঠিক আছে, এখন থেকে আর চুলগুলো গুছিয়ে দিব না, ওকে? ঠিক আছে, তবে প্রত্যেকদিন সকালে আমাকে একটা করে কিস দিতে হবে। কি? এত অবাক হওয়ার কি আছে? বাইরের মহিলাকে করতেছেন নাকি নিজের বউকেই তো কিস করবেন? এতে তো অবাক হলেন কেন? আমি কিস করতে পারবো না। ওই ভালোই ভালোই রাজি হয়ে যান, না হলে আপনাকে জোর করিয়ে রাজি করাবো। দেখেন, এটা কিন্তু ঠিক না। আপনি একটা একটা করে আবদার বাড়াচ্ছেন। কবে না জানি বলে বসে থাকেন আপনার একটা বেবি লাগবে। কথাটা বলেই জিব্বায় কামড় মারলাম। সুমাইয়া এটা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। না জানি এখন কি বলে বসে, তাই ও কি বলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আরে না, সেটা হানিমুন থেকে ফিরে এসে প্ল্যান করব যে কবে বেবি নিব, ওকে? কি আর বলবো, তাই চুপ করে রইলাম। কারণ এখন কথা বললেই বিপদে পড়তে হবে, কনফার্ম। এই যে, আমাকে একটু জড়িয়ে ধরেন না প্লিজ। কেন? ওই আপনার মুখ থেকে যেন আর একবারও কোনো কথা না শুনি। কিছু হলেই কেন? ঠিক আছে। এখন একটু জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরলে কি হবে? কলিজাটা ঠান্ডা হবে। কিভাবে? নিজের মানুষটা যখন আপনাকে জড়িয়ে ধরবে, ওই দিন বলতে পারবেন কলিজা কিভাবে ঠান্ডা হয়। ও ওই আপনি কথা না বলে জড়িয়ে ধরেন তো আমাকে। আচ্ছা। বলেই সুমাইয়াকে আটকে নিলাম নিজের মাঝে। এভাবে কিছুক্ষণ কথা ছাড়াই শুয়েছিলাম দুজন। কাল সারাদিন ব্যস্ততায় কাটলো, রাতটাও ঠিকভাবে ঘুম হয়নি, তাই চোখটা আবার লেগে গেল। সকালে গালে কোনো কিছু নরম স্পর্শে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি সুমাইয়া আমার গালে চুমু দিতেছে। তাড়াতাড়ি সরে গেলাম সেখান থেকে। কি করতেছেন আপনি? আমার বরটাকে আদর করতেছি। কাউকে না বলে তাকে কিস করা কিন্তু ঠিক না। ওই কাউকে মানে? আমার স্বামীকে আমি কিস করেছি, তাতে এত রিয়্যাক্ট করার কি আছে? সাইড দেন, আমি ভার্সিটিতে যাব। কালকে বিয়ে করলেন আর আজকে ভার্সিটিতে যাবেন মানে কি? মানে আপনাকে কিছুই বুঝতে হবে না, সরেন, আমি উঠবো। ওকে, আমিও দেখবো আপনি কিভাবে ভার্সিটিতে যান। কোনো কথা না বলে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি সুমাইয়া রুমে নেই। যাক, ভালোই হলো। তাই মনের সুখে রেডি হয়ে নিচে গেলাম। নাস্তার টেবিলে বসতেই আপু এসে নাস্তার প্লেটটা তুলে নিল। কি হলো আপু, প্লেটটা তুলে নিলি কেন? তুই রেডি হয়েছিস কেন? কোথায় যাবি নাকি? ভার্সিটিতে যাব। ওই, তুই কালকে বিয়ে করে আজকে ভার্সিটিতে যাবি? তোর মাথা ঠিক আছে? আজকে ভার্সিটিতে একটু কাজ আছে, তাই যেতেই হবে। আজকে কোথাও যেতে পারবি না। যা রুমে গিয়ে নর্মাল ড্রেস পরে আই, তারপর খাবার পাবি। আমি খাবই না। তখন ভাবি ডাক দিল। ছোট সাহেব, কই যাও? ভার্সিটিতে যাব, একটু কাজ আছে। এদিকে আসো তো একটু। বলো, কি বলবে, আমি শুনতেছি। এদিকে আসো, তারপর বলবো। এবার বলো কি বলবে। কাঁধের ব্যাগটা এদিকে আমার কাছে দাও। বলেই ভাবি ব্যাগটা নিয়ে নিল। কি বলবে বলো। শোনো, কয়েকদিন ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। এখন যাও, রুমে গিয়ে ছোট সাহেবকে সময় দাও। ভাবি, তুমিও শুরু করে দিলে? দেখো সুমাইয়া, এখন তোমার বউ, তাই তার সবকিছুতেই তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি না আমার লক্ষ্মী ভাই। যাও এখন রুমে গিয়ে রেস্ট করো। ভাবি, তুমি জানো যে আমি তোমার কথা ফেলতে পারি না, আর তুমি তাও বলতেছো। এখন যাও, পরে কথা বলবো। এখন ছোট সাহেবকে খুশি করো। যথাজ্ঞা মহারানী। রুমে গিয়ে কাপড় চেঞ্জ করার পর বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া খাবার নিয়ে রুমে ঢুকলো। কি হিরো, ভার্সিটিতে গেলেন না? ভাবি যেতে দেয়নি। ও, কেন যেতে দেয়নি? ওই যে নতুন বিয়ে করেছি, তাই নাকি যাওয়া যাবে না। তা বাসায় থেকে কি করবেন তা জিজ্ঞেস করলেন না আপনার ভাবিকে? বলেছিলাম। তা কি বললো উনি? বলেছে যদি বলি সুমাইয়াকে সময় দিতে বলেছে, তাহলে আজকে আমার কাজ খালাস। জোর করে হলেও তো আদায় করে ছাড়বে, তার চেয়ে ভালো না বলাই। কি হলো, থেমে গেলেন কেন, বলুন। না, এমনি। ও আচ্ছা, নাস্তা এনেছি, খেয়ে নেন। দেন। বলেই নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম। সুমাইয়া নাস্তা দিয়ে খাটে বসে গেল, আমি খেতে লাগলাম। কি মনে করে যেন সুমাইয়াকে বলে বসলাম, আপনি খেয়েছেন? না, আপনি খেয়ে নেন, তারপর আমি খাবো। এখনো খাননি? এখানে যা খাবার আছে দুজনের হয়ে যাবে, সো বসে পড়েন এখানেই। বসতে পারি একটা শর্তে। সুমাইয়া এমন কথা শুনে আমি খাবার বন্ধ করে দিলাম। কি শর্ত? আমাকে আপনি খাইয়ে দিলে আমি এখন খাবো। কি বললাম তো, আপনি যদি খাইয়ে দেন তাহলে আমি খাবো।
থাক, আপনি পরে খেয়ে নিয়েন। মানে? মানে হলো আপনাকে খেতে হবে না, আপনি পরে নিজের হাতেই খেয়ে নিয়েন। না, আমি এখন খাবো। আর আপনি আমাকে এখন খাইয়ে দিবেন। আমি পারবো না। আপনি পারবেন না মানে আপনাকে পারতেই হবে। দেখেন, জোর করবেন না প্লিজ। তাহলে আমাকে এখনই কিস করতে হবে, তাহলে খাইয়ে দেওয়ার ব্যাপারটা মাফ। এই মেয়ের কথা শুনে আমি নিজেই পাগল হয়ে যাব। কিস করার চেয়ে খাইয়ে দেওয়াই ভালো। নেন, হা করেন। সুমাইয়া খাবারটা নিয়ে নিল। আপনি যে এত ভালো আগে জানতাম না। আমার কপালটা কত ভালো যে এমন একটা স্বামী পেয়েছি। চিটিং করেছেন আপনারা সবাই মিলে। ওলে আমার বড়টা রে, এত ভালো তুমি। বলে আমার গালগুলো ধরে টেনে দিল। ওই কি করতেছেন আপনি? কেন, আপনাকে একটু আদর করে দিলাম। আমাকে আদর না করে আগে খেয়ে নেন, আমি একটু বাইরে যাব। আপনাকে না ভাবি বললো আজকে আমাকে সময় দিতে। সুমাইয়া জানলো কিভাবে ভাবি আমাকে কি বলেছে? সুমাইয়া তো তখন ওইখানে ছিল না, তার মানে সুমাইয়াই আজ সকালে ভাবিকে বলে আমার ভার্সিটিতে যাওয়া আটকিয়েছে। ও, তাহলে আমিও একটু মজা নিয়ে নেই। আজকে দিনটা তো আপনারই। সত্যি? হুম। তাহলে চলেন আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। আজকে ঘুরতে যাব কেন? সারাদিন বাসায় থেকে আপনাকে নিয়ে গল্প করব। গল্প করলে আদরও করতে হবে। ওকে, তবে আদর করার সময় আমি আপনাকে নিশি বলে ডাকবো। কেন, সুমাইয়া বলে ডাকতে কি সমস্যা? আসলে আপনাকে তো নিশির ব্যাপারে বলাই হয়নি। আসলে আমার একটা গপ ছিল, নাম ছিল নিশি। তো এখনো কি আছে নাকি ব্রেকআপ হয়ে গেছে? না, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাকে ভালোবাসতে শিখিয়েছে সে। ওকে প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। ও দেখতে আপনার থেকে অনেক বেশি সুন্দরী। ওর হাসিটা কি মায়াবী, আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর চাহনিতে নিজেকে হারাতাম বারে বার। উফ, কি চাহনি তার, নিজেকে হারাতেই মন চাইতো। ওর হাসিটাই মধু মিশানো ছিল, তাই হাসিটা বারবার দেখতে চাইতাম। তারপর ওর হাত ধরেই সব কিছু। আমি সব মিথ্যা বলে যাচ্ছি। কি শিখেছিলেন? কিস করা, আরো অনেক কিছু। আরো অনেক কিছু মানে? সুমাইয়ার রাগটা এবার তার চেহারায় ফুটে উঠতেছে। মানে বুঝেন না, ওই আর কি, ওই। আপনি এত খারাপ, ছি। আমি মনে করেছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনার চরিত্র এত খারাপ, আগে জানলে আমি কখনো আপনাকে বিয়ে করতাম না। আমি তো আপনাকে সত্যি বলে দিলাম। কথা বলবেন না আপনি আমার সাথে। বলেই খাবারের প্লেটটা নিয়ে রুমে চলে গেল। আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না, জোরেই হেসে উঠলাম আমি। আমাকে নিয়ে মজা নেওয়া, দেখো এবার কেমন লাগে। আর এসো আমার সাথে মজা করতে, তখন আমিও দেখিয়ে দিব মজা কাকে বলে। এসব ভাবতে ভাবতে হাসতে লাগলাম আর মোবাইল টিপতে লাগলাম। এদিকে সুমাইয়া খাবারের প্লেটটা নিয়ে টেবিলে রাখলো। রাগটা এখনো কমেনি। সুমাইয়ার রাগী মুখটা ভাবির নজরে পড়ে যায়। কি হলো সুমাইয়া, রেগে আছো কেন? ভাবি, ওনা আজকে আমাকে একটা কথা বলেছে। কি কথা? ওনাকে একজনকে ভালোবাসতো, তার সম্পর্কে বলেছে। কি বলেছে শুনি একটু। ও বলেছে। সুমাইয়া সব কথা ভাবিকে বলল। তুমি সত্যি একটা বোকা মেয়ে। কেন? হোসেন করবে প্রেম, তাও আবার অচেনা মেয়ের সাথে। তুমি জানো লাইফের সবচেয়ে ভালো বন্ধু আমি আর হাবিবা। আমাকে আর হাবিবাকে ছাড়া ও অন্য কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারেই না, আর ও নাকি করবে প্রেম। তুমি একটা বোকা, আর তাই তোমাকে মুরগি বানিয়ে ছেড়েছে। ও যে বললো। তোমাকে আমি কিভাবে বুঝাই? আচ্ছা, কাল রাতে হুসেন তোমার গায়ে হাত দিয়েছে। সুমাইয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। যে নিজের বউয়ের সাথে প্রেম করতে পারে না, ও নাকি আবার বাইরে প্রেম করবে, এটা তুমি ভাবলে কি করে? তুমি রুমে গিয়ে দেখো, তোমাকে বোকা বানিয়ে ও এখন হাসতেছে। আর পাগলটাকে একটু রোমান্স শিখিয়ে দিও। সুমাইয়া রাগী মুখটা নিমিষেই হাসিতে ভরে গেল। তারপর সেখান থেকে রুমের দিকে চলে আসলো। এদিকে আমি এখনো হাসতেছি সুমাইয়াকে বোকা বানিয়ে। হঠাৎ কারো রুমে আসায় হাসিটা থামিয়ে ফেললাম। তাকিয়ে দেখি সামনে সুমাইয়া রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি আমাকে বাঁচালেন। আমি আবার আপনাকে বাঁচালাম কিভাবে? আমি তো ভেবেছিলাম আপনাকে প্রেম শিখিয়ে তারপর প্রেম করতে হবে, কিন্তু আজকে জানতে পারলাম আপনি আগে থেকেই প্রেম করতে পারেন। তাই আজ থেকে আমার সাথে প্রেম করবেন, ওকে? আর নিশি, মন থেকে ধন্যবাদ আমার হিরোটাকে প্রেম শিখিয়ে দেওয়ার জন্য। মানে হলো, আপনি আগে যা করেছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন থেকে আপনি আমার আর কি? আর শুধুই আমার। বলেই সুমাইয়া পাশে এসে বসলো। আপনি এখানে বসলেন কেন? এখানে কি নিশি বসলে খুশি হতেন? হুম। আচ্ছা, এখানে যদি নিশি বসতো তাহলে আপনি কি করতেন তাকে?
তার মাঝে হারিয়ে যেতাম। ও, এত ভালোবাসেন তাকে? প্রচুর ভালোবাসি। আপনি কচু পারেন ভালোবাসতে। মানে? আপনি নিজের বউকেই ভালোবাসতে পারেন না, আবার এসেছে মিথ্যা বলতে যে আমি ভালোবাসতে পারি। সুমাইয়া মুখটা বাঁকা করে কথাগুলো বলল। আপনাকে ভালোবেসে কি করব? আপনি তো আমার বউই। বউকে কি ভালোবাসতে হয় না? হয় কেন? তাহলে আমার ভালোবাসা কোথায়? আপনাকে কি আমি মেনে নিয়েছি নাকি যে ভালোবাসা দিব? তাহলে এখন মেনে নেন। আমি আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আপনি আমার সাথে চিট করেছেন। ভালোভাবে বলতেছি, কানে যাইতেছে না না? দোষটা দিলে আবার ঠিকই রাজি হবেন। আচ্ছা, আপনি এখন একটু জানতো, আমি ঘুমাবো। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। পরে সময় পেলে দিব বলেই ঘুমানোর জন্য পাশ কাটিয়ে ঘুমিয়ে গেলাম। সুমাইয়া চলে গেল। আমি ফোনটা বের করে হাবিবাকে কল দিলাম। কয়েকবার রিং হওয়ার পর হাবিবা ফোনটা রিসিভ করলো। হ্যালো হোসেন, বল কি বলবি? তুমি কোথায় জানো? বাহ, ভূতের মুখে রাম নাম, তা এত মিষ্টি করে বলার কারণটা জানতে পারি? তোমাকে কাছে পেলে 2 হাত দিয়ে তোমার গালগুলোতে আদর করে দিতাম। আমার এত সুন্দরী পরীর মতো বোন থাকতে তুই আমাকে আদর করবি কেন? যা আদর করার সুমাইয়াকে গিয়ে কর। আগে তোকে আদর করব, তারপর ওই পুলিশ গুন্ডাটাকে করব। তোকে পেয়ে নেই একবার হাতের কাছে। কেন, কি হয়েছে যেন বলবি তো? হাবিবা, তুই কি জানতি যে সুমাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? কেন? তাহলে বলিসনি কেন? আমি ভেবেছিলাম তুই হয়তো জানিস। কেন, কি হয়েছে? ছোট থেকে তোর প্যারা নিয়ে বড় হয়েছি, এখন তুই চলে যাবি অন্যের ঘরে, তাই তোর একটা বোন দিয়ে যাচ্ছিস। হোসেন, ওর মনটা একবার তোর মনের সাথে মিলিয়ে দেখ, তুই হারিয়ে যাবি ওর মাঝে। সময় একটু রাখি, তবে ওর মনটা অনেক ভালো, যা তুই ভাবতেও পারবি না। শেষ হয়েছে তোর ভাষণ? যা সত্য তাই বললাম। ওই তুই জানিস যে আমি যদি সুমাইয়াকে আদর না করি তাহলে ও বন্দুকের ভয় দেখিয়ে আমাকে সব কাজ করায়। তা আর কি করিয়েছে? তুই মজা নিতেছিস আমার সাথে? আরে না, তুই কিস করেছিস কিনা সেটাই জানতে চাইছিলাম। রাত, তোর বিয়েটাই যদি আমি প্যাচ না লাগিয়েছি না, তখন দেখবো তোর কেমন লাগে। তা কি বলে প্যাচ লাগাবি? বলবো তুই মেয়ে ভালো না, নেশা করিস, আর কয়েকটা ছেলের সাথে প্রেম করিস, আরো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তা বলবি না যে সুমাইয়া তোকে কিস করেছে? তাই নাকি? কবে, কখন? বাসরাতে তোর বোন আমাকে লিপ কিস করেছিল। ও, তা আর কি করেছিল? আর কি করবে, কিছুই করেনি। তুই মানুষ হবি না, ফোন রাখ। ঝাড়ি মেরে ফোনটা কেটে দিল। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো প্রায় দুপুরের একটু আগে। চোখ খুলে তাকিয়ে দেখি সুমাইয়া বুকের উপরে ঘুমিয়ে আছে। আমি কিছুটা অবাক হলাম। ও কখন আমার বুকে এসে শুয়ে ঘুমিয়ে গেল তা নিজেও জানি না। এসব ভাবতেছিলাম, তখনই সুমাইয়া হালকা নড়ে উঠল। উঠলে হাজারো প্রশ্ন করবে, তাই আমি আবারও ঘুমের ভান ধরে ফেললাম। সুমাইয়া উঠে দেখে আমি এখনো উঠিনি, তাই ও আবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সুমাইয়া বলে উঠল, এই যে মিস্টার, আপনি এত রাগ করেন কেন বলুন তো? আমি কি দেখতে এতই খারাপ যে আমাকে আপনি আদরটা পর্যন্ত করেন না? আপনি একদম খারাপ একটা লোক। মেয়েদের সাথে ঠিকভাবে কথাই বলতে পারেন না, সে আবার বলে আমি ভালোবাসতে চাই। আপনি খারাপ একটা লোক। আপনাকে কয়েক বছর জেলে রাখা উচিত নিজের বউকে ভালো না বাসার অপরাধে। আপনি এত খারাপ, তাও কেন আপনাকে এত ভালোবাসি আল্লাহই জানে। সেই কলেজের ছেলেটার প্রেমে পড়েছিলাম, তখন তো দাড়িও ছিল না আপনার। তখন থেকে ভালোবাসি। আর নবাব জাদা নাকি আমাকে চেনেই না। অযথাই বকবক করতেছি কেন? এগুলো উনি শুনলে কাজে দিত। ওই ওঠেন, এখন একটু আদর করেন না প্লিজ। সুমাইয়া আমাকে নাড়া দিয়ে বলল, এখন চোখ খুললে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তাই চুপ করে রইলাম। শয়তানটা ওঠে না। আপনাকে এইভাবে ঘুম থেকে জাগাতে পারবো না। আপনাকে আমার মতো করে ঘুম ভাঙাবো। ওরে আল্লাহ, এই মেয়ে না জানে কিভাবে ঘুম ভাঙাই। এই মেয়ে আমাকে কলেজ থেকে ভালোবাসে, আর আমি আজকে জানলাম আমি যার উপর 1 মাস ধরে ক্রাশ খেয়ে আছি সে কিনা আমার উপর 4 বছর ধরে ক্রাশ খেয়ে আছে। বাহ, কি আনন্দ! এসব ভাবছিলাম, তখনই আমার গালে সুমাইয়ার নরম ঠোঁটগুলো ছোঁয়া লাগলো। আমি ভিতরে ভিতরে আটকে উঠি, তাও নিজেকে নর্মাল রেখে শুয়ে রইলাম। সুমাইয়া অনেকগুলো কিস করে তারপর আবার সেই জায়গায় শুয়ে গেল। এখন আর কোনো কিছুই বলতেছে না। ভাবলাম ঘুমিয়ে গেছে, তাই হালকা করে চোখ খুললাম। দেখি সুমাইয়া এখনো তাকিয়ে আছে আমার দিকে, তাই আবার চোখগুলো বন্ধ করে ফেললাম। ওই আপনি সজাগ? চোখ খুললাম না, যা হবার তা দেখা যাবে, কারণ খুললে বিপদ আরো বাড়বে। আপনি ঘুমানোর অভিনয় করতেছেন, আমি তা বুঝে ফেলেছি। এখন ভালোই ভালো চোখ খুলেন, তাহলে আমিও দেখবো আপনি কিভাবে চোখ বন্ধ করে থাকতে পারেন। আমি চোখ খোলা ছেলে না, তা সুমাইয়া জানে না,
কারণ খুললে এখন আরেকটা জিদ ধরে বসে থাকবে, তখন পড়তে হবে আরেক ঝামেলায়। চোখ খুলবেন না তাই তো? তো দেখেন আমি কি করি। বলেই বুক থেকে মাথা তুলে নিল। মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। এই মেয়ে যে কি করে বসে আল্লাহ জানে। চোখ না খুলে কি ভুল করলাম নাকি এসব ভাবতেছিলাম, তখনই আমার নাকে কারোর গরম শ্বাস পড়তেছিল। বুঝে গেলাম সুমাইয়া আমাকে লিপ করতে যাচ্ছে, তাই চোখ খুলে ফেললাম, ওর মুখে হাত দিয়ে আটকে ফেললাম। ওই আমি সজাগ ছিলাম। সুমাইয়া আমার এতটা কাছে যে ওর শ্বাসটা আমার নাকে পড়তেছে। সুমাইয়া উঠে বসলো। তাহলে এতক্ষণ ঘুমানোর ভান করেছিলেন কেন? এমনি ভালো লাগছিল না তাই। ও, তা আর কিছুক্ষণ চুপ থাকলে পারতেন, তাহলে তো আমার কাজ শেষ হয়ে যেত। মানেটা বলবো না, ট্রায়াল দেখাবো। থাক, বলাও লাগবে না, ট্রায়ালও করে দেখানো লাগবে না, আমি বুঝে গেছি। তা কি বুঝেছেন? কিছুই না। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? ওরে আমার কিউট বরটা জানতে চাইবে আর আমি বলবো না, এটা কি হয়? এসব না করে সোজা হয়ে বসেন, আর আমি যা বলি তার সোজা আর সত্যি করে উত্তর দেন। ওকে জানো, বলো কি বলবে। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? ঘুমের ভান ধরে সবই শুনেছেন। কিন্তু আপনি আমার পরিবারে জানালেন কিভাবে? হাবিবার মাধ্যমে আপনার আম্মুর সাথে কথা বলি। আপনি আম্মুকে কি বলেছিলেন? আমি না, হাবিবা আমার আর আপনার বিয়ে নিয়ে কথা বলেছিল। ও, তা আম্মু কি বলেছিল তখন? আপনাকে নাকি ঠিক করার জন্য আমার মতো মেয়ে নাকি লাগবে, তাই উনি আমাকে পছন্দ করে ফেলেন আমার কিউট বরটার জন্য। ও, তার মানে এসবের মূল শয়তানটা হলো হাবিবা। ওই হাবিবা আমার কাজিন, তো হিসাব করে কথা বলবেন। আপনার কাজিন আমাকে এতদিন জ্বালিয়েছে, আর এখন আপনি সিরিয়াল মেনটেন আছে বলতে হবে। ওই আপনি মানুষটাই তো এমন, তাকে ভালোবাসা যায়। আপনি আমাকে প্রথম দেখেছিলেন কোথায়? আপনার ভাইয়ার বিয়েতে। আপনি আমার ভাইয়ার বিয়েতে আসছিলেন? তখনই আপনাকে প্রথম দেখেছিলাম। আপনি কি হিসেবে এসেছিলেন ভাইয়ার বিয়েতে, মানে পাত্রপক্ষ নাকি কনে পক্ষ হয়ে? পাত্রপক্ষ হয়ে। আপনি পাত্রপক্ষ হলেন কিভাবে? ওই বাড়ির ছোট বউ আমি, তাহলে আপনিই বলেন আমি কোন পক্ষের হব? ওই আপনি কি তখন ছোট বউ ছিলেন নাকি? ছিলাম। আপনি আমার আম্মুকে জিজ্ঞেস করেন। আমার কেন জানি মনে হয় আমি পাগল হয়ে যাব। আমি আপনাকে আমার প্রেমে পাগল করে ছাড়বো। আমাকে সাইড দিন, আমাকে আম্মুর সাথে কথা বলতে হবে। আরে বসেন, এত তারা কিসের? সারাদিন তো সময় পড়েই আছে, তখন কথা বললেন না হয়। এখন আমাকে একটু আদর করেন। এখন আমাকে যেতে দিন, পরে এসব নিয়ে ভাববো। ঠিক আছে, তবে আপনি আজ থেকে আমাকে তুমি অথবা সুমাইয়া নাম ধরে ডাকবেন। আমি পারবো না। আপনাকে পড়াতেই হবে, না হলে আমাকে আমার পথ বেছে নিতে হবে। মানে হলো আপনার থেকে আপনার ইজ্জত কেড়ে নিব। ইন্না লিল্লাহ। আপনি সাইড হন, আমি বেরোবো। সুমাইয়া আর কিছু না বলে সাইড হয়ে গেল। আমি আর দেরি না করে বাহিরে বেরিয়ে যেতে লাগলাম। তখনই সুমাইয়া ডাক দিল। ওই শোনেন। কি বলেন? মুখটা ধুয়ে তারপর বাহিরে যান প্লিজ। লাগবে না। তারপর সেখান থেকে চলে আসলাম বাহিরে। সুমাইয়া পিছন থেকে বলে উঠল, কেউ যদি কিছু বলে তখন আমাকে আবার বলতে পারবেন না বলে রাখলাম। সুমাইয়া অযথা কথা বলে আমাকে আটকাতে চাইতেছে, এটা বুঝতে পারলাম। তাই ওর কথা কানে না নিয়ে সোজা চলে আসলাম। সুমাইয়া আর কিছু না বলে শুয়ে শুয়ে হাসতে লাগলো। আমি সোজা চলে গেলাম ড্রয়িং রুম। গিয়ে দেখি ভাবি বসে আছে। ভাবি, আম্মু কই? ভাবি আমার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। তারপর হঠাৎ করে হেসে দিল। কি হলো, হাসছো কেন? এদিকে আসো। না, আগে বলো আম্মু কোথায়, তারপর আসবো। এদিকে আসতে বলছি আমি। ধুর, ভালো লাগে না, বলো কি বলবে। ভাবি সামনে গিয়ে দাঁড়ালাম। কানটা এদিকে নিয়ে আসো। কেন? এমনি বলছি, তাই আনো। বলো। বলেই কানটা ভাবির কাছে নিয়ে দিলাম। তোমাকে যে সুমাইয়া আদর করে সেটা কি আমাদের দেখাতে এসেছো? মানে? ভাবি আয়নার দিকে ইশারা করে বলল। মানেটা এদিকে তাকালেই দেখতে পারবে। আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। সুমাইয়া লিপস্টিক দেওয়ার ঠোঁট দিয়ে আমার গালগুলো লাল করে দিয়েছে। একেবারে ঠোঁটের স্পষ্ট দাগ ফুটে উঠেছে। যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা কিস করার দাগ। এই জন্যই সুমাইয়া হয়তো বলেছিল মুখ ধুয়ে আসতে। দূর, কি শরমটাই না পেতে হলো। এসব ভাবছিলাম, তখনই ভাবি বলে উঠল, ছোট সাহেব, এত ভাবের কিছুই নেই, যান গিয়ে মুখ ধুয়ে আসেন। গালে হাত দিয়ে সোজা রুমে চলে আসলাম। সোজা চলে গেলাম ওয়াশরুমে। সুমাইয়া আমাকে দেখে আবার হাসতে লাগলো। এমন হাসি হাসতেছে যেন অনেক মজা পাইছে। আমি মুখ ধুয়ে বাহিরে এসে দেখি সুমাইয়া এখনো হাসতেছে। এত হাসার কি আছে? আগে বলেছিলাম কিন্তু আপনি না শুনে চলে গেলেন। এখন হলো তো শিক্ষাটা।
আপনি মানুষই ভালো না। বলেই আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি ভাইয়া বাসায় এসে গেছে, আর ভাবি আর ভাইয়া হাসতেছে। কি ছোট সাহেব, এখন বলেন কি লাগবে আপনার? ভাবির দিকে শরমে তাকাতে পারতেছি না, তাও শরম ভেঙে ভাবির কাছে গেলাম। ভাইয়া আর ভাবি পাশাপাশি বসে আছে। ভাইয়া একটু সরে বসো তো। কেন? সরে বসো, তারপর বলতেছি। ভাইয়া সরে বসতে আমি ভাবির কোলে মাথা রেখে শুয়ে গেলাম। এই, তুই আমার বউয়ের কোলে মাথা রাখলি কেন? তোমার বউ লেখা আছে কোথাও? তোর নিজের বউ থাকতে আমার বউয়ের কোলে মাথা রাখতে শরম করে না তোর? ওইটা বউ না, জল্লা। বলতে গিয়ে থেমে গেলাম। ওই তোমরা দুজন থামলে? ছোট সাহেব বলো কি বলবে? ভাবি আমাকে একটা সত্যি কথা বলবে? বলো কি জানতে চাও? আচ্ছা সুমাইয়া ভাবির সামনে বলে প্যাঁচ লাগিয়ে দিবে, তাই বলতে গিয়ে থেমে গেলাম। কি হলো, এখানে বসে বসে কি করো? যাও রুমে যাও। তুই সময়ের ব্যাপারে কি জানতে চাইছিলি? কিছু না, তুমি যাও এখন। আগে বল, তারপর যাব। আচ্ছা ভাবি, তুমি ভাইয়াকে বিয়ের আগে দেখেছিলে কখনো? কেন? দেখনি হয়তো, দেখলে এমন ছ্যাঁচটাকে বিয়ে করতে না তুমি। মানুষের কথা শুনতে বসে থাকে। ভাবি জোরে হেসে দিল। আমি তোর মতো ছেঁচড়া না যে নিজের বউ থাকতে আর একজনের বউয়ের কোলে গিয়ে শুয়ে পড়ি। আমি ছ্যাঁচড়াই, যাও এখন এখান থেকে। যাচ্ছি, তবে তুমি আমার ভাইটাকে নষ্ট করতেছো বলে রাখলাম। ভাইয়া ভাবিকে বলে চলে গেল। বলো কি বলবে? ভাবি সুমাইয়ার সাথে আমাদের সাথে পরিবারে কি সম্পর্ক? আমি জানি না তো। দেখো আমি জানি তুমি জানো। বিশ্বাস করো আমি জানি না ছোট সাহেব। আমার বিয়ের দিনে সুমাইয়াকে প্রথম দেখেছিলাম। ও আচ্ছা, আগে এটা বলো যে সুমাইয়ার সাথে আমার বিয়েটা হলো কিভাবে? মানে আমাকে যেই মেয়ের ছবি দেওয়া হয়েছিল তার সাথে বিয়ে না হয়ে সুমাইয়ার সাথে হলো কিভাবে? তোমার বিয়ে তো সুমাইয়ার সাথেই ঠিক হয়েছিল। তুমি রাজি হবে না, তাই অন্য একটা মেয়ের ছবি দিয়ে রাজি করানো হয়েছে। তাই বলে এত বড় ধোঁকা দেওয়া হবে আমাকে? আমি কি জানতাম নাকি যে এমনটা হবে? সুমাইয়া বিয়ের পরে আমাকে সব বলেছে। কি বলেছে? বলেছে ও নাকি তোমাকে কয়েক বছর ধরে পছন্দ করতো, তারপর ওনাকে আম্মুর সাথে সব প্ল্যান করে এসব করেছে। ও তার মানে এই খেলায় প্লেয়ার 3 জন? কিসের খেলার কিসের প্লেয়ার? আগে ক্লিয়ার হয়ে নেই, তারপর তোমাকে সব বলবো। ওকে, তবে পাগলামি করো না, ওকে? আচ্ছা ভাবি, আম্মু কই? রুমে গিয়ে দেখো। আচ্ছা আগে আম্মুর সাথে কথা বলে আসি, তুমি থাকো। বলেই ভাবির কাছ থেকে চলে আসলাম। আম্মুর রুমে গিয়ে দেখে আম্মু বসে আছে, তাই দরজায় নক করলাম। মাদার তেরেসা, আসতে পারি আমি? আয়। আমি যা শুনলাম তা কি সত্যি নাকি? কি শুনছিস? আম্মু তোমাকে নাকি মাদার তেরেসার পুরস্কারটা দেওয়া হবে। ফাজলামি বাদ দিয়ে কি বলবি বল। আম্মু তুমি কিন্তু নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কেন? আমি আবার কি করলাম? তুমি কি করনি তাই বলো। আচ্ছা এসব বাদ, আগে বলো সুমাইয়ার সম্পর্কে আমাদের কি হয়? তোর বউ আর আমার বৌমা। তুমি কথা ঘোরাচ্ছ কেন? আমি কোথায় কথা ঘুরালাম? আচ্ছা সুমাইয়া আমাদের বাসায় বিয়ের আগে কয়বার এসেছিল? 2 বার এসেছিল। কেন এসেছিল? একবার তোর ভাইয়ার বিয়ে খেতে, আরেকবার তোর বিয়ের কথা বলতে। ভাইয়ার বিয়েতে এই মেয়ে আসতে যাবে কেন? ইনভাইট করেছি তাই এসেছে। ওদের ইনভাইট কে করেছে? তোর আব্বু। কেন, ওরা কি আমাদের আত্মীয় লাগে নাকি যে ওদের ইনভাইট করেছে? সেটা আমি কিভাবে বলবো? তুই গিয়ে জিজ্ঞাসা কর। আমার ভয় করে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে ওরা আমাদের কি লাগে। আমি পারবো না। যাও না প্লিজ, তুমি গিয়ে আব্বুরে জিজ্ঞাসা করবে যে ওরা সম্পর্কে আমাদের কি লাগে। আম্মু কিছু না বলে চুপ করে আছে। আমি এক বুক আশা নিয়ে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। আব্বুকে বলার সাহস আমার নেই, তাই চুপচাপ বসে রইলাম আম্মু কি বলে তা শোনার জন্য। বললাম না আমি পারবো না। ঠিক আছে, আমি দেখে নিব তোমাদের, বলে চলে আসতে লাগলাম। হঠাৎ মনে হলো আর একটা কথা, তাই ঘুরে দাঁড়ালাম। কি হলো? আবার দাঁড়ালি কেন? তুমি মিথ্যা বলতেছো না তো? তুমি জেনেও না জানার ভান করতেছো। মানে? তোমাকে আমি কোনো মেয়ের ছবি দিয়েছিলাম আর তুমি কোন মেয়েকে বউ বানিয়ে এনেছো? আমি ছবিটা তোর আব্বুর হাতে দিয়েছিলাম, তারপর আমি নিজেও জানি না কি হলো। তোমার কথায় কেমন যেন একটা মির্জাফরি গন্ধ আসতেছে। মানে আমি শিওর তুমি মিথ্যা বলতেছো। ওই গেলি তুই নাকি মার খাবি এখন? যাচ্ছি, তবে তোমাদের সবাইকে আমি দেখে নিব। বলেই সেখান থেকে চলে আসলাম। শালার কেমনটাই না লাগে, সবাই মিলে আমার সাথে মজা করতেছে। ভালো লাগতেছিল না, তাই আবার গেলাম ভাবির কাছে। কি হলো, মুখটা শুকনো লাগতেছে কেন?
আর বলো না, আম্মু এখন বলে আব্বু নাকি বলছে। ও, তা আব্বুকে জিজ্ঞাসা করেছিলে? না। আচ্ছা তুমি রুমে যাও, আমি আসতেছি একটু পরে। ভাবি বলে রান্নার রুমে চলে গেল। আমি মনটা খারাপ করে রুমে গেলাম। গিয়ে দেখি সুমাইয়া ঘুমাইতেছে, তাই চুপচাপ ওর পাশে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ সুমাইয়া পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরলো ঘুমের মধ্যে। আমি সরে আসতে চাইলাম, কিন্তু তার হলো না। এমনভাবে জড়িয়ে ধরেছে যে নড়তেও পারতেছি না। ভাবতেছি ডাক দিব, কিন্তু উঠে আবার যদি নাটক শুরু করে দেয়, তাই আর ডাক দিলাম না। চুপচাপ এভাবে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করলো। তাকিয়ে দেখি ভাবি দরজায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি কি এখন আসবো নাকি পরে? পরে আসবে কেন, এখনই আসো। না, স্বামী স্ত্রীর পার্সোনাল টাইমে চলে আসলাম নাকি, তাই আর কি। ভাবি তুমিও শুরু করলা? আরে আমি তো মজা করছিলাম। তা সুমাইয়া এই দুপুরবেলায় ঘুমাচ্ছে কেন? সারা রাত আমার মাথাটা খেয়েছে তো, এখন আর কি করবে। চুপ, বউকে কেউ এ কথা বলে? বউ না জল্লাদ, সব সময় প্যারা দিয়ে থাকে। তাও তোমাকেই আগলে রাখতে হবে, মনে রেখো। হুম। তাই এসেছিলাম যে কারণে। বলো কেন এসেছিলে? তোমার তো কাল সুমাইয়াদের বাসায় যেতে হবে, সো তোমাদের কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম। আমি ওদের বাসায় যাব না। এসব বললে হয় নাকি? নিয়ম তো পালন করতেই হবে বোকা। ও একা যেই প্যারা দেয় না জানি ওর ভাই বোনেরা পেলে আরো কত প্যারা দেয়। ও তো একাই ওদের পরিবারের। এই জন্যই বলি এত রাগী হওয়ার কারণটা কি? তা তোমার কি কি লাগবে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে কি কি লাগবে তা জানবো? ভাইয়ার জন্য যা যা এনেছিলে তাই তো লাগবে। পরের বার যদি বিয়ে করি তখন বলবো না হয়। তোমার কি আরো বিয়ে করার নিয়ত আছে নাকি? তো একটা বিয়ে করলে হয় নাকি? 4-5টা বউ থাকা লাগে এখনকার জামানায়। চুপ শয়তান, সুমাইয়াকে ডাক দাও। আর ওর কিছুই লাগবে না, আমাকে জ্বালাতে পারলেই ওর চলে। বেশি কথা না বলে ডাক দাও। আচ্ছা বলেই সুমাইয়াকে হালকা করে ডাক দিলাম। সুমাইয়া চোখ খুলে তাকিয়ে দেখে আমাকে জড়িয়ে ধরে আছে, তাই মুচকি একটা হাসি দিল। সুমাইয়া উঠো, ভাবি এসেছে। সুমাইয়া বিছানা থেকে উঠে বসেছে। সুমাইয়া এখন ঘুমাচ্ছ কেন? এমনি চোখটা লেগে গেছিল আর কি। ও, তা কাল তো বাসায় যাবে, তা কি কি নিয়ে যাবে তার লিস্ট করতে এসেছি। ও আচ্ছা, আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। সুমাইয়া ফ্রেশ হতে চলে গেল। ভাবি তুমি দিন দিন এত সুন্দর হইতেছো কেন বলো তো? পাম দেওয়ার কারণটা জানতে পারি? সত্য বললেও নাকি পাম হয়ে যায়। ধুর, ভাল লাগে না, সোজা হয়ে বসো। ও, এই কারণে তাহলে পাম দেওয়া? আমি ভাবির কোলে শুয়ে পড়লাম। মাথার চুলগুলো টেনে দাও তো একটু। সুমাইয়া দেখলে কি ভাববে বলতে পারো? কিছুই ভাববে না। আর সুমাইয়ার তো খুশি হওয়ার কথা যে তার স্বামী বিশ্ব সুন্দরীর কোলে শুয়ে আছে। বাহ, আজকে তো পাম দিতেছো, কাহিনীটা কি বলবে? কিসের কাহিনী থাকবে আবার? কোনো কাহিনী নেই। কাহিনী তো একটা আছে, কি সেটা বলে ফেলো। ভাবি তুমি একটু কষ্ট করতে পারবে? কি কষ্ট বলো? তুমি একটু সুমাইয়ার কাছ থেকে জানতে পারবে ওর কি সম্পর্ক আমাদের পরিবারের সাথে। ওকে ছোট সাহেব, আমি জিজ্ঞেস করব। ভাবি জিজ্ঞাসা করলে হবে না, তুমি ভুলিয়ে ভালিয়ে ওর পেট থেকে কথাটা বের করতে হবে। ওকে আমি দেখতেছি। থ্যাঙ্কস আমার কিউট ভাবি। বোকা ছেলেটা। কথা বলা শেষ হওয়া মাত্রই সুমাইয়া রুমে ঢুকলো, গিয়ে আয়নার সামনে বসে গেল। সুমাইয়া বলো, তোমার কি লাগবে? সুমাইয়া অনেকগুলো জিনিসের নাম বলে দিল। আমি ভাবির কোলে শুয়েছিলাম। ভাবি আপনার দেবর কি ঘুমিয়ে গেছে? না ছোট সাহেব, সজাকি। ও, তাহলে আপনারা কথা বলেন, আমি একটু আম্মুর রুমে যাব। সুমাইয়া বলে উঠে চলে গেল। আমি আবার চোখ খুললাম। এত ভালো মেয়েটাকে তুমি মেনে নিতে পারছো না কেন? ভাবি আমি জানি তোমাকে একলা পেলে কি করে। উপরে উপরে সুমাইয়া সাধু, আর আমাকে একা পেলে চাবিয়ে খায়। কি বলো, তাই নাকি? এমনভাবে মনে হয় কোনো আসামিকেও টর্চার করা হয় না যেভাবে আমাকে টর্চার করে। আমিও তোমার ভাইকে জ্বালাই, তাতে কি হয়েছে? এরকম একটু জ্বালা সহ্য করতে হয়। কোথায় তুমি, কোথায় পুলিশ বিবি? আচ্ছা বুঝলাম, এখন তুমি ঘুমাবে নাকি আমি চলে যাব? আমি ঘুমালে তারপর যাবে। ওকে, তুমি ঘুমাও, আমি তোমার মাথার চুলগুলো টেনে দিচ্ছি। তারপর ভাবির কোলে মাথা রেখে ঘুমানোর জন্য শুয়ে গেলাম। মাথার চুলগুলো টেনে দেওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম ভেঙে তাকিয়ে দেখি মাথার নিচে নরম কিছু বিছানো, সেটা বারে বারে ওঠানামা করতেছে। মনে হচ্ছে আমি কারো পেটের উপরে শুয়ে আছি। ভাবি তো চলে যাওয়ার কথা, আর আমি তো ঘুমিয়েছিলাম ভাবির কোলে। মাথার নিচে পেট আসলো কোথায় থেকে?
এইভাবে লাফিয়ে উঠলাম, উঠে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তাকিয়ে দেখি সুমাইয়া ঘুমাচ্ছে আর আমি ওর পেটের উপরে শুয়েছিলাম। তাই মুখ থেকে বেরিয়ে গেল আহ আওয়াজে সুমাইয়া উঠে গেল। কি হলো, এভাবে চেঁচাচ্ছেন কেন? সরি, আসলে আমি ইচ্ছে করে করিনি। কি করেননি? আমি ঘুমের মধ্যে আপনার পেটে মাথা রেখেছিলাম। তো কি হয়েছে? আপনি কিছু মনে করেননি? এত ঢং করেন কেন? একেবারে সাধু সাজেন, যেন কিছুই বোঝেন না। মানে? মানে বোঝেন না আপনি? না, কি বলেন? ওই আপনার মাঝে কি কোনো ফিলিংস নেই? মানে? ওই আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে থাকতে আপনার ফিলিংসও কি দেয় না? কিছুই বললাম না। তোমাকে দেখলেই মনে ফিলিংস জাগে, কিন্তু তুমি যা হুমকি দাও তাতেই সব ফিলিংস মাটি হয়ে যায়। মনে মনে ভাবলাম, এত স্লিম পেটে শুয়ে থাকতে আপনার ভালো লাগলো না? লাফিয়ে উঠে গেলেন, কি সমস্যা? হ্যাঁ, আগে এটা বলেন, আমি ভাবির কোলে শুয়েছিলাম, সেখান থেকে আমি আপনার পেটের উপরে আসলাম কিভাবে? ভাবি আপনাকে আমার কাছে, মানে আপনার কিউট বউয়ের কাছে ট্রান্সফার করে গেছে। কি ভাবি তোমার কাছে দিয়ে গেছে? আপনার কি মনে হয় আমি মিথ্যা বলতেছি? আচ্ছা, আমি ভাবিকে জিজ্ঞেস করব এটা। কি জিজ্ঞেস করবেন? যে আমাকে তো 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 সুমাইয়া কেমন একটা রোমান্টিক ভাব নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি হলো, আপনি এভাবে আগাচ্ছেন কেন? কোনো কিছু না বলে সুমাইয়া শুধু আমার দিকে আসতেছে। উপায় না দেখে আমি এক পা করে পিছনের দিকে যেতে লাগলাম। ওই, আপনি ঠিক আছেন তো? আমি একদম ফিট আছি। বলে সুমাইয়া হাঁটতে লাগলো। তাহলে এভাবে আমার দিকে আসতেছেন কেন? এমনি ভালো লাগতেছে তাই। এ কথা বলতে না বলতে পিঠ থেকে গেল দেয়ালে। বুঝলাম আজকে কপালে খারাপ কিছুই আছে। সুমাইয়া এখন আমার থেকে 2 ইঞ্চি দূরে। ওর হার্টের প্রতিটা ধুকধুক আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। সুমাইয়া থেমে গেল, তারপর ওর মুখটা আস্তে আস্তে আমার দিকে আনতে লাগলো। ওই, কি করছেন আপনি? ছেলে ধর্ষণের নাম শুনেছেন কখনো? আপনাকে আজকে তাই করব। কি? মাথাটা চক্কর দিয়ে উঠলো ওর কথা শুনে। সরি, ছেলে না, স্বামী ধর্ষণ। ওরে আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? বউয়ের পাল্লায় পড়েছেন আজকে, তাই আজকে যা চাইবো তাই দিতে বাধ্য আপনি। ওর এখান থেকে বাঁচতে হবে যে কোনো উপায়ে। কি করা যায় ভাবতেছি। কি চান বলেন, আপনি কত টাকা লাগবে বলেন। আপনার মনটা চাই, দিবেন? না। তাই তো জোর করে নিচ্ছি। দেখেন, আমাকে জোর করবেন না। জোর করলে কি করবেন? আমি রেগে যাব। বুঝছি চান্দু, আপনাকে এটা দিয়ে ঠিক করতে হবে। বলে সুমাইয়া পিছন থেকে পিস্তলটা বের করে আমার পেটে ধরলো। ওই 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 ওই, এটা কেন ধরেছেন? গুলি চলে গেলে আমার কাজ শেষ। এতক্ষণ ভালো করে বলেছিলাম, কথা শোনেননি। এখন নিচ থেকে সব করবেন, এখন ভালো লাগবে। মানে? মানে আপনি এখন আমাকে আদর করবেন আর আমি শুধু সেটা উপভোগ করব। সুমাইয়া বলে খাটে গিয়ে শুয়ে গেল। আমার দিকে বন্দুকটা তাক করে শুয়ে আছে সুমাইয়া আর মিটি হাসতেছে। কি হলো, এদিকে আসছেন না কেন? আপনি এটাকে সাইড করে রেখে দেন। বিশ্বাস করেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এটা সাইডে রেখে দিন প্লিজ। আপনি এদিকে আসবেন নাকি আমি উপরে আসবো? আমি আসতেছি। বলে আস্তে আস্তে সুমাইয়ার কাছে গিয়ে বসলাম। আমি আমার মাথাটা আপনার কোলে রাখবো, সেই খাটের সাথে হেলান দিয়ে বসে। সুমাইয়ার কথা মতোই বসে গেলাম। সুমাইয়াও দেরি না করে আমার কোলে মাথা দিয়ে শুয়ে গেল। জানেন, এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মেয়ে আমি। না পারতে বললাম, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি প্যারা নেওয়ার মেশিন হলাম আমি। ও হ্যাঁ, আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? আমার না আপনার বুকে মাথা রেখে ঘুমাতে ভালো লাগে না। তো ঘুমানোর দরকার নেই। আজ থেকে আমি বালিশেই মাথা রেখে ঘুমাবো। ওকে, তাহলে আমি আরেকটা বালিশ আনার ব্যবস্থা করি। আরেকটা বালিশ দিয়ে কি করবেন? এই খাটে বালিশ মাত্র একটা, যেটাতে আমি ঘুমাই। সো আপনি ঘুমালে আরেকটা বালিশ লাগবে না। আমি এটাতে মাথা রাখবো। আমি যে বালিশে ঘুমাই সেটাকে ইশারা করলো। তাহলে আমার জন্য নিয়ে আসি। আপনার বালিশ আছে? কোথায়? আছে, তার আগে একটা কথা বলেন। কি বলেন? আমি জানি আপনারও কষ্ট হয় আমাকে বুকে নিয়ে ঘুমাতে, তাই ঠিক করেছি। কি বলেন? যাক, একটা প্যারা থেকে মুক্তি পেলাম। তাই মনে মনে নাগিন ড্যান্স দিতেছিলাম, তখনই সুমাইয়া বলে উঠল, আজ থেকে আপনি আমার পেটে মাথা রেখে ঘুমাবেন। সুমাইয়ার কথা শুনে মুখের কথাই হারিয়ে ফেললাম। জানেন, আপনার মাথাটা যখন আমার পেটে থাকে আর আপনি আমাকে জড়িয়ে ধরে থাকেন, তখন আমার অনেক ভালো লাগে। তাই আমি চাই আজ থেকে আপনি আমার পেটে মাথা রেখে ঘুমান। কি বলবো কিছুই বুঝতেছি না। আজ থেকে আমি বালিশে মাথা রাখবো আর আপনি আমার পেটে মাথা রেখে
আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন। বুঝতে পেরেছেন? আমি মাথা নেড়ে শুধু হ্যাঁ বললাম। গুড বয়। এখন একটু আমার চুলগুলো গুছিয়ে দিয়ে মাথায় একটু তেল দিয়ে দেন তো প্লিজ। আমি তেল দিয়ে দিব? হ্যাঁ, কেন, কি সমস্যা? আসলে আমি তেল দিতে পারি না। না পারলে শিখে নিন। অন্য লোককে দেখি তারা তাদের বউকে কত আদর করে, মাথায় তেল দিয়ে দেয়, নিজের হাতে খাইয়ে দেয়, তাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়, তার কত কেয়ার করে। তো আর আমার কপালটাই পোড়া, একটা ব্যাককল স্বামী আমার কপালে জুটেছে। মানে? একটুও রোম্যান্স জানে না। ওই আপনি জানেন, আমি যদি ছেলে হতাম আর আমার পাশে এত সুন্দর মেয়ে থাকতো, তাহলে আমি কবেই তাকে নিজের বউ বানিয়ে নিতাম। আর আপনি একটা লোক যার কিনা কোনো ফিলিংসই নেই। আপনাকে দেখলেই তো সব ফিলিংস মা মনের ভুলে মনের কথা মুখে চলে আসছে, তাও সময় মতো চুপ হয়ে গেছি। সুমাইয়া যদি বুঝতে পেরে যায় কি বলতে চেয়েছিলাম, তাহলে আজকে আর আমার রক্ষা নেই। তাকে দেখি সুমাইয়ার চেহারাটা আস্তে আস্তে লাল হইতেছে। কি হলো আপনার? আপনি কি বলতে গিয়ে থেমে গিয়েছিলেন? না, কিছু না, গলার পানি সব শুকিয়ে গেছে। আজ রাতে দেখবো আপনাকে কে বাঁচায় আমার হাত থেকে। বলেই সুমাইয়া রুম থেকে বেরিয়ে চলে গেল। আল্লাহ, তুমি ছাড়া এখন কেউ রক্ষা করার মালিক নাই, আজ রাতটা বাঁচিয়ে দাও, না হলে আমাকে ব্লেন্ডার দিয়ে পিষে ফেলবে। শালার এটা পুলিশ না গুন্ডা, এটাই বুঝতে পারি না। আমার সাথেই কেন এমন করে? এসব চিন্তা বাদ দিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। যা হবার তা রাতে দেখা যাবে। ফ্রেশ হয়ে এসে ফোন দিলাম হাবিবাকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। হ্যালো, বল। ওই তুই কইরে পেতনি? তোর দুলাভাইয়ের সাথে একটু ঘুরতে বের হয়েছে। ওই তুই বিয়ে করলি কবে? আরে বিয়ে এখনো করি নাই, তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো। ও আচ্ছা, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়ে এখন তোমরা সবাই তো ভালো সুখেই আছো। কেন, কি হয়েছে তোর? কি হয়েছে জানোস না? তোরে সামনে পাইলে এখন থাপড়াইয়া গাল দুইটা লাল কইরা দিতাম। কেন জানো কি করেছি আমি? ওলে আমার জানুটা কি সিটির বাইরে আছে নাকি? তাহলে আসলে আমাকে জানিও, আমি গিয়ে তোমার মাথার চুলগুলো একটা একটা করে টেনে তুলবো, তারপর সেটা পিক ফেসবুকে আপডেট দিব। আর ক্যাপশন কি হবে জানো? না কি? বন্ধুকে ধোকা দেওয়ায় মাথার সব চুল পড়ে গিয়েছে এই পেতনির, সবাই দোয়া করবেন ওর চুলগুলো যেন আবার উঠে। কেমন হবে ক্যাপশনটা? ওই আমি তোরে কি ধোকা দিলাম? তোরা চারজন মিলে আমাকে বরবাদ করে দিয়েছিস। কি করেছি আমি সেটা তো বলবি। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? ওলে আমার বাবুটা, বলো কি জানতে চাও? সুমাইয়ার সাথে আমাদের পরিবারে কি সম্পর্ক? হাবিবা চুপ হয়ে গেল, কিছু হয়তো ভাবতেছে। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো 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 হোসেন, তুই বুঝতে পারতেছিস আমার কথা? তুই বল, আমি সব শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। বলতে বলতে হাবিবা ফোনটা কেটে দিল। আমি বুঝতে পেরেছি পেতনিটা বলা লাগবে, তাই এমন করেছে। একবার ওকে হাতের কাছে পাই, তারপর মজা বুঝাবো। এসব চিন্তা বাদ দিয়ে বই নিয়ে বসে পড়লাম। সামনে ফাইনাল পরীক্ষা, আল্লাহই জানে এই মেয়ের প্যারায় ফেল করে না বসে থাকি। কিছুক্ষণ করার পর সুমাইয়া একটা গ্লাসে করে দুধ নিয়ে রুমে ঢুকলো। আমি সেদিকে খেয়াল না করে পড়তেছিলাম, তখনই সুমাইয়া গ্লাসটা আমার সামনে এনে রাখলো। হিরো, এটা খেয়ে নেন। আমি এসব খাই না। আপনাকে খেতে হবে। যদি না খাই? তাহলে জোর করে খাইয়ে দিতে হবে। বলে সুমাইয়া আমার কোলে বসে গেল। ওর এমন আচরণ দেখে আমি টাসকি খেয়ে গেলাম। আমি উঠে আসতে চাইলাম, কিন্তু সুমাইয়া আমার চেয়ারের দুই দিকে ওর হাত দিয়ে আটকে দেয়। ওই আপনি কি করতেছেন? আমার পাগলটাকে আদর করতেছি। আমি আপনার পাগল হলাম কবে থেকে? যেদিন থেকে আপনি আমার হয়েছেন সেদিন থেকে আমি আপনার পাগলি, আর আপনি আমার পাগল। ওই আমি আপনার পাগল হব না, আর আপনার কেউ আমার পাগলি বানানো না। আমি আপনার মনের পাগলি কবেই হয়ে গেছি, এটা আপনি না করলেও আমি জানি। জানলে ভালো, এখন যান, আমাকে পড়তে হবে। পড়া পরে, আগে দুধটা খেয়ে নেন, তারপর না হয় পড়তে বসেন। আমি এসব খাই না। তাহলে আপনার জন্য দুইটা অপশন আছে। কিসের অপশন? হয়তো আপনি দুধটা খাবেন, না হলে আমাকে লিপ কিস করতে হবে। এবার ভেবে দেখেন আপনি কি করবেন। কিস করার চেয়ে বিষ খাওয়া অনেক ভালো, আর এটা তো দুধই, তাই এটা খেয়ে নেওয়াই ভালো। সুমাইয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে পুরোটা দুধ খেয়ে নিলাম। এই তো গুড বয়। নিন গ্লাসটা, আর যান এখন এখান থেকে। ওকে জানো। সুমাইয়া গালে একটা কিস করে গ্লাসটা নিয়ে চলে গেল। আমি এসব চিন্তা বাদ দিয়ে আবার পড়ায় মন দিলাম। রাতে খাওয়া দাওয়া করে গিয়ে রুমে গিয়ে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর রুমে ঢুকলো, আমাকে শুতে দেখেই বলে গেল, ওই আপনি বালিশে মাথা রাখলেন কেন? তাহলে কোথায় রাখবো? আপনাকে বিকেলে কি বলেছিলাম? কখন? বলেছিলাম না আপনাকে আমার পেটে মাথা রেখে ঘুমাবেন? তো উঠেন, আমি শুয়ে নেই,
তারপর আপনি শুবেন। কি আর করা, তাই উঠে বসলাম। সুমাইয়া এসে বালিশে শুয়ে পড়ল। কি হলো, শুইতেছেন না কেন? আমি এখন ঘুমাবো না। কেন, কি হয়েছে? ঘুম আসতেছে না। তো কি হয়েছে, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন, তাহলেই দেখবেন ঘুম চলে আসছে। দেখেন, আপনার শ্বাস প্রশ্বাসের কারণে আমার ঘুমের অসুবিধা হবে। 1 ঘন্টা যে ঘুমালেন তখন কিছুই হয় নাই, আর এখন এসেছে নাটক করতে। শুতে বলছি শুয়ে পড়েন, না হলে আপনার কপালে খারাপ আছে। কি আর করার, তাই জড়িয়ে ধরে শুয়ে গেলাম সুমাইয়ার পেটে মাথা রেখে। সুমাইয়া মিটিমিটি হাসতেছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলেন। ভালোবাসেন আমাকে? জানি না। বিশ্বাস করেন, আপনাকে মনের মন্দিরে রেখেছি আমি। অনেক ভালোবাসি আপনাকে, অনেক বেশি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। একবার ভালোবাসেন না আমাকে প্লিজ? আমি এখন ঘুমাবো। আচ্ছা। বলেই সুমাইয়া চুপ হয়ে গেল। আমি ওর পেটে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করতেছি আর ভাবতেছি, সুমাইয়া মেয়েটা কেমন যেন। হঠাৎ এত নরম গলায় কথা বলে, যা বলে বোঝানোর মতো না। আবার মাঝে মাঝে কেমন যেন জোর করে। মেয়েটা এত ভালো যে কেউ তাকে ভালোবাসবে, আর সে এখনো বোঝে না আমি যে তাকে ভালোবাসি। আসলে মেয়েরা একটু বোকাই। বিশ্বাস করেন, সুমাইয়াকে আমিও খুব ভালোবাসি, শুধু বলতে পারি না, আর একটু ভয়ও লাগে। তাকে হারাতে চাই না আমি, কারণ বর্তমানে এমন একটা পাগলি মেয়ে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। এসব ভাবছিলাম, তখনই সুমাইয়া বলে উঠল, ওই, আপনি ঘুমিয়ে গেলেন নাকি? না। তাহলে চলেন না একটু ছাদে যাই। এত রাতে ছাদে? মাথা খারাপ নাকি? আমার মাথা ব্যথা করতেছে, আমি যেতে পারবো না। ও, তাহলে আপনি ঘুমান, আমি আপনার চুলগুলো টেনে দিচ্ছি। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম, আর সুমাইয়া আমার চুলগুলো টেনে দিতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি। তাকিয়ে দেখি সুমাইয়া আমার বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে। আমি হালকা করে সুমাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া হঠাৎ বলে উঠল, কপালে একটা কিস করেন। আমি চমকে উঠলাম ওর কথা শুনে। তাড়াতাড়ি হাত সরিয়ে ফেললাম। আমার হাত সরিয়ে ফেলা দেখে সুমাইয়া আমার দিকে রক্ত চোখে তাকালো। কি হলো, হাত সরিয়ে নিলেন কেন? এমনি। তাহলে এখন কি করবেন? তা কি বলে দিব নাকি নিজে থেকেই করবেন? মানে? সকালবেলা যে বউকে কিস করতে হয় তা কি বলে দিতে হবে নাকি? কে আমার বউ? আমি। আমার কোনো বউ নেই। সুমাইয়াকে রাগানোর জন্য বললাম। তাহলে আমি কে? বলে রাগী চোখ নিয়ে আমার বুকে চেপে বসলো। ওই ওই করতেছেন কি? শ্বাস বন্ধ হয়ে মারা যাব তো। আমার এমন স্বামীর দরকার নেই যে কিনা তার বউকে চেনে না। চিনি তো আপনাকে। তাহলে বলেন আমি কে? আপনি হলেন আমার বেস্টুর কাজিন। কি? বলেই সুমাইয়া আমার বুকে এলোপাথারি মারতে লাগলো। ওই ওই ওই, ব্যথা পাচ্ছি তো। আমাকে যে ব্যথা দিলেন। শেষে উপায় না দেখে সুমাইয়াকে টান মেরে শুইয়ে দিলাম, আর বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। সুমাইয়া প্রথমে ছোটার চেষ্টা করলেও কিছুক্ষণ পর একদম শান্ত হয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে গেল। হয়তো বুকে কান লাগিয়ে শোনার চেষ্টা করতেছে, হার্টে কার নামটা চলতেছে। এভাবে কিছুক্ষণ দুজনেই চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ সুমাইয়া বলে উঠল, আপনি এত খারাপ কেন? আমি কি করলাম? আপনি আমাকে কষ্ট দেন শুধু। এতক্ষণ মেরে এখন বলতেছেন আমি আপনাকে ব্যথা দিয়েছি? আপনাকে আরো মারা উচিত, শয়তান কোথাকার। মারেন না করেছে কে? পুলিশ হয়েছেন বলে পাবলিককে তো মারতেই পারেন। চুপ, কোনো কথা বলবেন না। কেন? আপনার হার্টের ধুকধুক শব্দটা কথা বললে শুনতে অসুবিধা হয়। কি? চুপ করে শুয়ে থাকুন তো। বলে আমার বুকে কান পেতে শুয়ে গেল। সুমাইয়া মেয়েটাই আলাদা টাইপের, সারাদিন আমাকে জ্বালাবে আর রাতে আমার বুকেই শুতে চলে আসবে। ভালোবাসি আমিও, কিন্তু ততদিনে ওকে আপন করে নিব না যতদিন ওকে সেটা জানতে না পারি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে, তাই উঠে বসলাম। সুমাইয়া পাশে নেই, হয়তো বাহিরে কাজ করতেছে, তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাহিরে এসে দেখি সুমাইয়া আমার জন্য কফি নিয়ে আসেনি, তাই নিজেই রেডি হয়ে চলে গেলাম নিচে। ভাবি সোফায় বসে বসে টিভি দেখতেছে, আর ভাইয়া রেডি হয়েছে অফিসে যাবে বলে। কিরে নবাব, বাজে কয়টা? এখন ঘুম থেকে উঠেছিস? সময় কম, পরে কথা বলবো। তোর তো সারা জীবনেও সময় হবে না, ছেঁচড়া কোথাকার। ভাবি তুমি কিছু বলবে না? আমি মেরে হসপিটালে পাঠিয়ে দিও ভাইয়াকে। আয় দেখি কে কাকে মারে।
থামবে? না, আজকে রফা দফা হয়ে যাবে। হোসেন তুমি এদিকে আসো, পাগলটার সাথে লাগতে যেও না। ঠিকই বলেছ, পাগলে মারলে পরে বিচার পাবো না। কি আমি পাগল? আর আমার বউই আমার বিরুদ্ধে, যা থাকবো না আর। আমি গিয়ে ভাবির কোলে শুয়ে গেলাম। কি হলো, কাউকে খুঁজতেছো নাকি? হুম সুমাইয়াকে নাকি? সুমাইয়া কোথায়? ওকে সকাল থেকে একবারও দেখিনি। ওরে আমার টেপটা তো দেখি বউকে না দেখে থাকতেই পারে না। আরে তেমন কিছুই না, আসলে এখনো কফি নিয়ে যায়নি তো, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম কোথায় ও। সুমাইয়া কোথায় তুমি জানো না? না, কোথায় সুমাইয়া? সুমাইয়া তো আজকে ডিউটিতে গেছে, ওর নাকি জরুরি একটা ফোন এসেছে, তাই ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ও তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি। আর কফি মেশিন আছে, যাও নিয়ে আসো। পাগড়িটা একবার বলে গেলে পারতো, আর ওরে ছাড়া দিনটা কাটবে কিভাবে তাও জানি না। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে কফি খেয়ে নাস্তা করে ফেললাম। সারাটা দিন পার করলাম কোনো রকমে, ভালো লাগতেছিল না, তাই বিকেলে ঘুমিয়েছিলাম। হঠাৎ কে যেন আমার উপরে উঠে শুয়ে পড়ল। তাকিয়ে দেখি সুমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে গেছে, আর আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে বাহিরে ইউনিফর্মটা পর্যন্ত খুলেনি সুমাইয়া। হয়তো এখনই এসেছে বাসায়। ওই আপনি সারা দিনে আমাকে একবারও কল দেননি কেন? আপনার কাজের যদি ডিস্টার্ব হয় তাই। আমার সবচেয়ে বড় কাজ তো আমি বাসায় ফেলে গেছি। কোন কাজটা? এই যে আপনার বুকে মাথা রেখে আপনার হার্টের শব্দটা শোনা। তা ইউনিফর্মটা এখনো খুলেননি কেন? রাতে আরেকটু কাজ আছে, সেটা শেষ করতে হবে। ও, তা সারা রাত নাকি? আমার পাগলটাকে ছাড়া আমি সারা রাত বাইরে থাকবো তা কি কখনো হয়? ও, তা এখন গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিন। না, কেন? কারণ আপনাকে ছেড়ে যেতে মন চাইতেছে না। চুপ, গিয়ে খেয়ে আসেন, তারপর আবার এসে কথা বললেন। এখন খেতে মন চাইতেছে না। যা বলছি তা করেন। বলে উঠে চলে গেল। আমি হাসতে হাসতে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রাত প্রায় 1:30 বাজে, ঘুম আসতেছে না। এখনো সুমাইয়া আসেনি, তাই উঠে ছাদে চলে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ পিছনে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি আনমনে ছিলাম, তাই ধাক্কা সামলাতে না পেরে ছাদের মাটিতে পড়ে গেলাম। আমি পড়ে তাকিয়ে দেখি সুমাইয়া আমার উপরে শুয়ে আছে আর হাসতেছে। কি হলো, হাসতেছেন কেন? আপনাকে পড়ে যেতে দেখে একটা মেয়ের ধাক্কা সামলাতে পারেন না, কেমন পুরুষ আপনি? হঠাৎ তো, তাই সামলাতে পারিনি। আমি না হয় বুঝতে না পেরে পড়ে গিয়েছি, আপনি পড়লেন কেন? আমার পাগলটা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, আর সে যেভাবে থাকবে আমিও সেভাবেই থাকবো। তাই বলে আমার উপরে শুয়ে পড়বেন? আপনি তো আমার বিছানা। আমি যখন থাকবো না তখন কি হবে আপনার বিছানা? কথাটা বলার সাথে সাথেই সুমাইয়া চুপ হয়ে গেল, আর আস্তে আস্তে চোখ মুখ লাল হতে লাগলো। হঠাৎ সুমাইয়া ওর কোমর থেকে পিস্তলটা বের করে সোজা কপালের মাঝ বরাবর রাখলো। পিস্তল ওইখানে দেখে ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ কি বলে ফেললাম যে এত রেগে গেল। আল্লাহ রক্ষা করো আমাকে, মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম। তখনই সুমাইয়া বলে উঠল, ওই কি বললি তুই? কই কিছুই না তো। আর আপনি আমাকে তুই করে বলতেছেন কেন? তোর 14 গোষ্ঠীকে তুই করে বলবো। তুই আগে কি বলেছিস সেটা বল। কখন আমি কিছুই বলিনি, মুখ থেকে এমনি এমনি বের হয়ে গেছে। কই মুখ ফুসকে তো একবারও আমাকে ভালোবাসিস বলিসনি, তো এখন মুখ ফুসকে এটা বললি কেন? সরি, ভুল হয়ে গেছে, আর বলবো না। তোর সরির গোষ্ঠী কিলাই, তুই এটা বললি কেন এটা বল। নিজেকে আর সামলাতে না পেরে সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আরে কাঁদতেছেন কেন? তুই কথা বলবি না আমার সাথে। ঠিক আছে, কিন্তু নাকের ময়লা দিয়ে তো আমার 60-এর 12টা বাজিয়ে দিতেছেন। ভালো করেছিস। কান্নায় কথাগুলো ঠিকভাবে বোঝাও যাচ্ছে না। কি আর করার, যা করার করুক। আমি চুপচাপ শুয়ে রইলাম, আর সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সুমাইয়া হঠাৎ আমার উপর থেকে নেমে উঠে চলে গেল। আমি কিছুটা অবাক হয়ে যাই ওর এমন আচরণ দেখে। বুঝলাম ও আমাকে হারাতে চায় না, তাই এভাবে কেঁদেছে। কিন্তু এটাও বুঝলাম সুমাইয়া অভিমান করেছে আমার উপরে। আল্লাহ জানে কখন ওর রাগ ভাঙবে। এসব ভাবতে ভাবতে রুমে গেলাম। গিয়ে দেখি সুমাইয়া শুয়ে গেছে। কিভাবে ওর রাগ ভাঙানো যায় সেটা ভাবতে লাগলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, এটাই কাজে লাগাতে হবে। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ আর চাদর নিয়ে গিয়ে সোফায় শুয়ে গেলাম। শুয়ে ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম।
কিছুক্ষণ পর সুমাইয়া জুতার শব্দ পেলাম। শব্দটা আমার কাছাকাছি এসে থেমে গেল। আমি আগের মতোই ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ নীরবতা বজায় রইল। তারপর হঠাৎ সুমাইয়া আমার উপরে শুয়ে গেল। আমি মনে মনে সুমাইয়ার এমন কাণ্ড দেখে হাসতে লাগলাম। কিছু না বলে শুয়ে রইলাম। হঠাৎ আমার বুকটা ভিজা মনে হলো। বুঝতে বাকি রইল না সুমাইয়া কাঁদতেছে। তাই অভিনয় বাদ দিয়ে সুমাইয়ার মুখটা উপরে তুলে ধরলাম। তাকিয়ে দেখি সুমাইয়ার চোখ দিয়ে সমানে পানি পড়তেছে। ওর চোখ দিয়ে পানি পড়া দেখে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠল। কি হলো, এখনো কাঁদতেছেন কেন? এমনি। আচ্ছা, এখন কান্না থামান আর চুপচাপ বুকে শুয়ে থাকেন। সুমাইয়া কোনো কথাই বলল না। সুমাইয়ার রাগ কিভাবে ভাঙাতে হবে তা বুঝতে পেরে গেছি। তাই উঠে সুমাইয়াকে কোলে নিয়ে নিলাম। তারপর সুমাইয়াকে বিছানায় শুইয়ে দিলাম। কি করতেছেন আপনি? আমি কোনো কথা না বলে সুমাইয়ার পেটে মাথা রেখে শুয়ে গেলাম। সুমাইয়াকে একটু শীতল করা দরকার, তাই সুমাইয়ার পেটে ছোট্ট করে একটা কিস করলাম। সুমাইয়া কারেন্টের মতো শক খেয়ে উঠল, সারা শরীর কেঁপে উঠল। আর সুমাইয়া ওর 2 হাত দিয়ে আমার মাথার পিছনের চুলগুলো খামচে ধরল। তাকিয়ে দেখি সুমাইয়া চোখ বন্ধ করে ফেলেছে। আমি আর কিছু না করে চুপচাপ শুয়ে রইলাম। সুমাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। এভাবে অনেক দিন চলে গেল। সুমাইয়া তার ডিউটিতে ব্যস্ত হয়ে গেছে, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু যতই রাত হোক না কেন, পাগলিটা আমার বুকে মাথা না রেখে ঘুমায় না। আজকে তাড়াতাড়ি বাসায় এসে গেছি। এসে দেখি ভাবি সোফায় বসে আছে। কি হলো ভাবি, মন খারাপ নাকি? না, কেন? এমনভাবে বসে আছো তাই জিজ্ঞাসা করলাম। এমনি। আর তোমার জন্য সুখবর আছে। কি সুখবর? তুমি বলেছিলে না সুমাইয়ার সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক, তা বের করতে। তুমি কি জানো? হুম। তাহলে বলো। সুমাইয়া হলো তোমাদের নীলা আন্টির মেয়ে। কি? চমকে গেলাম ভাবির কথা শুনে। নীলা আন্টি আর আঙ্কেল তো দেশের বাইরে থাকে, আর ওনার মেয়ের নাম তো জান্নাত। সুমাইয়ার পুরো নাম সুমাইয়া জান্নাত তানহা, আর ডাকনাম সুমাইয়া। এটা কি পেতনিটা? কি? এই যে দেখো আমার ঘাড়ের পিছনে দাগটা, এটা কে করেছে জানো? কে? সুমাইয়া। ওর সাথে একবার ছোটবেলায় ঝগড়া করেছিলাম, তখনই ও আমাকে কামড় দিয়েছিল। ভাবি আমার কথা শুনে হেসে দিল। আসলে নীলি আন্টি হলো আমার আম্মুর বান্ধবী, আর আঙ্কেল হলো আমার আব্বুর বন্ধু। আমার জানা মতে ওনারা দেশের বাহিরে থাকেন। আমি অনেক ছোট থাকতে ওনারা দেশের বাহিরে পরিবার নিয়ে চলে যান। কিন্তু সুমাইয়া কিভাবে বাংলাদেশে আসলো আর পুলিশের জব করে, মাথায় আসতেছে না। আচ্ছা, আম্মুর কাছে গেলে সবকিছু জানতে পারবো। ভাবি আমি আসতেছি বলেই সোজা আম্মুর রুমে চলে আসলাম। মাদার তেরেসা, আসতে পারি? আয়। কিছু বলবি? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বল, কি বলবি? আম্মু, তোমার নীলা আন্টির কথা মনে আছে? উনি কেমন আছে? আম্মু কথাটা শুনে চমকে গেল, মুখে একটা আলাদা ভাব ফুটে উঠল। কি হলো, কথা বলছো না কেন? ওরা সবাই ভালোই আছে। ও, তা আন্টির একটা মেয়ে আছে না, ওর কি নাম জানি? তানহা। ও হ্যাঁ, আরেকটি নাম মনে হয় সুমাইয়া জান্নাত ছিল, তাই না? কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? না এমনি। তা ওর ডাক নামটা কি? আমি জানি না, তুই যা এখন, আমি ঘুমাবো। আমি যতদূর জানি ওর ডাক নাম সুমাইয়া, তাই না? ও, তার মানে তুই সবকিছু জেনে গেছিস? মাদার তেরেসা, তোমরা পেতনি বিয়ে করিয়েছো আমাকে। এত সুন্দর মেয়েকে পেতনি বলছিস তুই? এভাবে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। আম্মুর সাথে কথা বলে জানতে পারলাম আন্টিরা এখনো দেশের বাহিরে, শুধু সুমাইয়াই দেশে চলে আসছে আর এখানে পুলিশের জব করে। আর অনেক আগে থেকে সুমাইয়া আমাকে পছন্দ করে, আর অবশেষে সবাই মিলে প্ল্যান করে আমাকে বিয়েটা করায়। এসব ভাবতে ভাবতে কখন যে সুমাইয়া চলে আসার টাইম হয়ে গেছে তা খেয়ালই করি নাই। আমাকে এত বড় ধোকা দেওয়া হয়েছে। আজকে সবাইকে মজা দেখাবো এসব ভাবতেছিলাম, তখনই কেউ দরজায় নক করলো। তাকিয়ে দেখি সুমাইয়া কোনো কিছু না বলেই কাপড় নিয়ে চলে গেল। চেহারা দেখে বুঝতে পারলাম সুমাইয়া টেনশনে আছে, না হলে এসে আমাকে জড়িয়ে ধরতো। আমি হালকা অবাক হলাম ওর এমন অবস্থা দেখে। যাই হোক, এসব ভাবতেছিলাম তখনই সুমাইয়া বেরিয়ে আসলো। এসে একটা চিঠি টেবিলের উপরে রাখলো। কি এটা বুঝতে পারতেছি না। সুমাইয়া এসে আমার কোলে শুয়ে গেল। কি হলো ম্যাডাম, মন খারাপ নাকি? না এমনি। তা ওইখানে কি আছে?
সুমাইয়া কিছু না বলে উঠে গিয়ে খামটা এনে আমার হাতে ধরিয়ে দিল। আমি চিঠিটা খুলে দেখলাম, দেখে আমি হেসে দিলাম। চিঠিটা হলো ওর ট্রেনিং লেটার। 1 মাসের জন্য ওকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে ট্রেনিং দেওয়ার জন্য, তাই মনটা খারাপ হয়ে আছে। ওই, আপনার কি এটার কারণে মন খারাপ ছিল? হুম। আরে বোকা, 1 মাসেরই তো ব্যাপার, এটাতে মন খারাপের কি আছে? আপনি চলেন না আমার সাথে প্লিজ। আমি গিয়ে কি করব? আর ওইখানে আমাকে যেতে দিবে নাকি? তাও ঠিক, আপনাকে ছাড়া থাকবো কিভাবে? বিয়ের আগে যেভাবে থেকেছিলেন সেভাবে। বিয়ের আগের কথা আর এখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। কেমন? বিয়ের আগে আপনাকে কখনো নিজের কাছে পাইনি, তাই তখন এতটা কষ্ট হতো না। তো এখন পেয়ে গেছেন, তো কষ্ট পাবার কি আছে? পেয়ে তো গেছি, কিন্তু আপনার বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, যা হাজার চাইলেও বদলাতে পারবো না। 2টা বালিশ মাথার নিচে দিয়েন, তাহলেই হবে। তাও করলাম, কিন্তু আপনার হার্টের করার শব্দটা কিভাবে শুনবো? চোখ বন্ধ করে আমার কথা মনে করবেন, তারপর আপনার হার্টে কি বলে সেই শব্দটা ফিল করে দিন, তাহলেই হবে। না, আমার আপনার হার্টের শব্দটাই শুনতে হবে। তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ? বালিশের নিচে একটা সাউন্ড বক্স রেখে দিয়ে সেটাতে হার্টবিট মিউজিক প্লে করে শুয়ে পড়বেন। কি? কই কিছুই না। রাগাবেন না একদম, বলে দিলাম। ওকে। এখন চিন্তা একটাই। আবার কিসের চিন্তা? না ঘুমিয়ে কিভাবে থাকবো এতদিন? না, ঘুমিয়ে থাকবেন কেন? আমার বালিশটা যদি বাসায় থাকে তাহলে আমি ঘুমাবো কিভাবে? মানে বুঝলাম না, ওরা কি বালিশ দিবে না? কথাটা শুনে সুমাইয়ার রাগে লাল হয়ে গেল, আমার গলা চেপে ধরে শুইয়ে দিল, তারপর আমার উপর উঠে বসলো। ওই, আপনি কি কিছুই বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভাব ধরেন? আমি আবার কি করলাম? চুপ, একটা কথা বলবেন না। এখন আমাকে কিস করেন, কারণ বালিশটা ছাড়া 1 মাস থাকতে হবে। তাই বালিশ সাহেব, আমি আজকে যা যা বলবো আপনি তাই তাই করবেন। ও, তার মানে এতক্ষণ আমার কথাই বলছিলেন? কথাটা। ও, এখন যা বলছি তা করেন তাড়াতাড়ি। কি করতে বলেছিলেন? কিস। ওই, আমি এসব করতে পারবো না। আমি কালকে চলে যাব 1 মাসের জন্য, আর এখন আপনি না করতেছেন। আমি কোনো পেতনিকে কিস করতে পারবো না, কারণ পেতনিটা আমাকে ছোটবেলায় কামড় দিয়েছিল। সুমাইয়া কথাটা শুনে চমকে গেল। তাহলে বের করে ফেলেছেন আমি কে? হুম। দেখেন, ওই সময় কামড় দিয়েছিলাম, তাই এখন সেটার মাসুল দিতে এসেছি। তা কিভাবে মাসুল দিবেন? সারা জীবন আপনাকে কলিজার সাথে বেঁধে রেখে আপনাকে ভালোবেসে সেটার মাসুল দিব, যদি আপনি চান। আমি চাইলেও আপনি দিবেন, না চাইলেও জোর করে দিবেন, সেটা আমি জানি। হিরো। বলেই সুমাইয়া আমার বুকে শুয়ে গেল। ওই, কাল সকালে আপনি তো চলে যাবেন, তা ব্যাগ গোছাচ্ছেন না কেন? চুপচাপ শুয়ে থাকেন, হার্টবিট গুলো শুনতে দেন। ওকে। বলেই চুপ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করে উঠল। তাকিয়ে দেখি ভাবি। যাক ভাবি, তাই যেভাবে ছিলাম সেভাবে শুয়ে রইলাম। সরি, ভুল সময় চলে এসেছি। আরে না, আসো। সুমাইয়া কি ঘুমিয়ে গেছে? হুম। তাকিয়ে দেখি পাগলিটা ঘুমিয়ে গেছে। ও, সুমাইয়াকে একটু ডাক দাও তো। কেন? আরে তোমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, এটা ওকে জানাতে হবে। আর ব্যাগ গুছাতে হবে না তোমাদের? আমাদের মানে? ও সরি, তোমার বউয়ের। ডাক দাও ওরে। আচ্ছা, আমি ওকে বলে দিব, তুমি যাও, গিয়ে আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো তো। ওকে। বলেই ভাবি চলে গেল। আমি আবার সুমাইয়াকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। রাতে সুমাইয়াকে নিয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতোই শুয়ে গেলাম। সকালে চোখে পানি পড়াতে ঘুম পালিয়ে গেল। তাকিয়ে দেখি সুমাইয়া আমার থেকে আধা দুপুরে, আর ওর ভিজা চুল থেকে পানি আমার মুখে টপ টপ করে গড়িয়ে পড়তেছে। কিছুটা অবাক হলাম ওকে এত কাছে দেখে। ওই, আপনি এখানে কেন? ওঠেন তাড়াতাড়ি। কেন? হানিমুনে যাব। মজা বন্ধ করেন। আর রেডি হয়ে গেছেন? ওঠেন, আর আপনিও রেডি হয়ে নেন। কেন? আমাকে ড্রপ করে দিয়ে আসবেন মেরি জান। ওকে। বলেই চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে এসে দেখি খাটে কাপড় রাখা। সুমাইয়া আয়নার সামনে বসে বসে রেডি হচ্ছে। এগুলো কেন? আমার কিছু স্যার আর কিছু সঙ্গী আসবে, আর তাদের সঙ্গে আমার হিরোকে পরিচয় করিয়ে দিব। ও, ওকে। বলেই রেডি হয়ে বাহিরে চলে আসলাম।
গাড়ি চালাতে লাগলাম, তখনই সুমাইয়ার একটা কল আসলো। সুমাইয়া কলটা রিসিভ করে শুধু হুম বলে কলটা কেটে দিল। কি হলো, কে কল দিয়েছিল? কমিশনার কি বলল? বললো সাথে কাউকে নিয়ে নিতে, আর ফ্লাইটে যাব চট্টগ্রাম। ও, তা কাকে নিয়ে যাবেন সাথে? কেন, আপনাকে নিয়ে যাব, আর এখনই নিয়ে যাব আপনাকে। আমার পাসপোর্ট আর সবকিছু তো বাসায়। সেটা আমি দেখে নেব, এখন চলেন আপাতত আপনি। চলে গেলাম এয়ারপোর্টে। ভিতরে গিয়ে টিকিট চেকিং কাউন্টারে থেকে জানতে পারলাম আমরা হানিমুনে যাচ্ছি, আর যাচ্ছি মালদ্বীপ। সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি ও মুচকি হাসতেছে। কি আর করার, চুপচাপ এসে প্লেনে বসে গেলাম। কি হলো, তুমি মিথ্যা বলেছিলে কেন যে তুমি ট্রেনিংয়ে যাচ্ছ? ট্রেনিংয়ে তো যাচ্ছি, আমার পাগলটাকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখবো, আর এটার কোর্স হলাম আমি। পাগলি? কি বললেন আপনি? কই কিছুই না তো। কিছু না বলে শুধু একটু মুচকি হাসলো। তারপর চলে গেলাম পাগলিটাকে নিয়ে এক অচেনা দেশে। ওই পৌঁছে একটা হোটেলে উঠলাম, যেখান থেকে সমুদ্রটা খুব কাছ থেকে দেখা যায়। ফ্রেশ হয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে রইলাম, তখনই কেউ পিছন থেকে জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি সুমাইয়া। ফ্রেশ হওয়া শেষ। দুদিন চলে গেল, ঘুরে ঘুরে দেখলাম শহরটাকে। বিকেলে রুমে বসে টিভি দেখতেছিলাম, তখনই সুমাইয়া বলে উঠল, আচ্ছা, আপনি ক্লাস কবে থেকে শুরু করবেন? কিসের ক্লাস? বউকে আপন করে নেওয়ার। না, পাগলিটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই, এখন ওকে ছাড়া বাঁচা যাবে না, তাই আপন করে নেওয়াটাই ভালো। কি ভাবতেছেন এত? বলেন, কবে থেকে ক্লাস শুরু করবেন? না কিছু না। আর আপনার ইচ্ছা কোচ, যেদিন থেকে চান ক্লাস করাতে পারেন। ও, তাহলে চলেন এখনই ক্লাস শুরু করা যাক। বলেই সুমাইয়া এসে কোলে বসে গেল। ক্লাস করাবেন তা ঠিক আছে, কিন্তু ম্যাডাম কোলে বসে নাকি কখনো? আপনি এগুলো বুঝবেন না, আর একটাও কথাও বলবেন না। আমি যা বলবো আপনি শুধু সায় দিয়ে যাবেন। ওকে। তারপর সুমাইয়া আস্তে আস্তে ওর মুখটা কাছে নিয়ে আসলো। আমি ভয়ে বলে উঠলাম, ওই আপনি কি করতেছেন? আপনাকে না কথা বলতে না করেছি, আর একটা কথা বললে এটা দেখেছেন? বলেই সুমাইয়া পিস্তলটা আমার পেটে ধরলো। সব কথা পেটে ঢুকে গেল। আমি মূর্তির মতো বসে রইলাম। সুমাইয়া আমাকে লিপ কিস করতে লাগলো। প্রথমে সাড়া না দিলেও পরে না দিয়ে পারলাম না। তারপর আস্তে আস্তে চলে গেলাম আদিম খেলায়। কিছুক্ষণ পর সুমাইয়া আমার উপরে শুয়ে শুয়ে আমাকে কিস করতে লাগলো। আচ্ছা, আপনি পিস্তল পেলেন কোথায়? ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে এটার। আর সপ্তাহখানেক পরে আমাদের সব বড় সড়ো স্যার আসবে এখানে একটা মিটিং করতে, তাই আমি আগেই চলে এসেছি আমার পাগলটাকে নিয়ে। ও আচ্ছা, এসব বাদ দেন, আগে এটা বলুন কেমন ক্লাস করালাম? ভালোই, কিন্তু ভয় দেখিয়ে ক্লাস করালেন আমাকে। এর পরের বার তোমাকে পরীক্ষা দিতে হবে। কেন? এটাতে পাশ হইনি। আমার পাগলটা কখনো ফেল করতে পারে নাকি? ও, তাহলে চলেন পরীক্ষাটা দিয়ে ফেলি। বলেই সুমাইয়ার হাতগুলো চেপে ধরলাম। ওই না না। কে শুনে কার কথা? আমি পরীক্ষা দিতে গেলাম, আপনারা দোয়া করবেন আমার জন্য।